আচ্ছা, যেটা বলতেছিলাম যে আসলে আমাদের ডেটা জিনিসটা লাগতেছে এই কারণে যে আসলে আমরা আমরা তো ডেফিনেটলি সবার পার্টিকুলার প্রত্যেকটা ফিল্ডেরই কিছু কিছু ইন্টারেস্ট থাকে। কেউ হয়তো আমার নিউমেরিক্যাল কিছু ইনফরমেশন সেগুলো আমরা নিয়ে আসি, আসার পরে সেখান থেকে আমরা আমাদের যেটা দরকার সেই অনুযায়ী আমরা কিছু ইনফরমেশন সেখান থেকে বের করি। সো নর্মালি ডাটা বলতে আমরা বুঝি যে আসলে সেই ধরনের কিছু মেজারমেন্ট যেটার অ্যাসপেক্টে আমি আমার কিছু তথ্য পাই। সো আমি যদি বলি যে আমার আমার হচ্ছে হাইট, সাপোজ আমার হাইট হচ্ছে আমার আবার হচ্ছে 7 ফুট বা 6 ফুট এরকম যারা যদি বলি, সেক্ষেত্রে ওটার থেকে আমরা ইনফরমেশন পাচ্ছি। ধরেন যদি এখানে 100টা স্যাম্পল হয়, 100টা স্যাম্পলের এভারেজ যে হাইটটা সেটা আমরা ইনফরমেশন থেকে আমরা সেটা আর কি আলাদাভাবে সেখান থেকে যে ইনফরমেশনটা পাবো সেটাই হচ্ছে আমাদের ডেটা থেকে একটা পার্টিকুলার ইনফরমেশন। তো এরকম ভাবে আমাদের বিভিন্ন প্রসেস আছে, সেটা শুধুমাত্র পার্টিকুলার এইজ হতে পারে, হাইট হতে পারে, বা পার্টিকুলার কোনো একটা ফিল্ডের ক্ষেত্রে সেটা তার কোনো তথ্য হতে পারে। এইগুলোর ক্ষেত্রে আমরা আসলে বিভিন্ন ধরনের প্রসেস আছে, যেমন আমরা প্রথমে ডাটা কালেক্ট করি, সেটা প্রসেস করার পরে সেটাকে অ্যানালাইসিস করি, এবং অ্যানালাইসিস করার জন্যই আমরা বিভিন্ন সফটওয়্যারের কথা বলি যেগুলো আসলে আমাদের কাজে লাগে। আসলে আমরা তো নর্মালি আমাদের যে ডেটাগুলো যে ফর্মে আসে সেটা তো আমরা ওইভাবে প্রেজেন্টেবল থাকে না, সেটাকে প্রেজেন্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস প্রসেস নিয়ে থাকি। তার জন্য একটা প্রসেস হচ্ছে আমার আর্ট। এবং আর এর বাইরেও অনেকগুলো সফটওয়্যার আছে, আপনারা জানেন এসপিএসএস আছে, স্টেটা আছে, স্যাস আছে, পাইথন আছে, ম্যাটল্যাব আছে, এরকম অনেকগুলো সফটওয়্যারই আছে যেগুলো দিয়ে আসলে আমরা আমাদের ডেটাগুলো এক্সট্রাক্ট করে সেখান থেকে একটা আমাদের যে রিজনেবল একটা ডিসিশন নিয়ে আসি। সো আর্টটা আসলে এখন মোস্ট পপুলার এই কারণে, আর্টটা আসলে আমাদের আমাদের গ্রাফিক্যাল যে ডিসপ্লে সেটার জন্য খুব হেল্পফুল, এবং আমরা বিভিন্ন ক্যালকুলেশনটা খুব ইজিলি করতে পারি। এবং এইখানে এইখানে আপনারা দেখেন একটু আসলে আর এর যে জনপ্রিয়তা কতটুকু পর্যায়ে পৌঁছায় গেছে ল্যাঙ্গুয়েজ, স্পেসিফিক্যালি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু আরটা মানে পাইথনের পরে আর এর অবস্থান। সো মোটামুটি একটা ভালো পজিশনে আমাদের সামনের দিকে যে যাবে সেটা মানে আনডাউটেডলি বলা যায়। আর আর এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি ডাটা অ্যানালাইসিস যখন করি সেক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্স তো খুবই ইম্পর্টেন্ট। স্ট্যাটিস্টিক্স ছাড়া তো আসলে আমরা আমাদের কোনো পার্টিকুলার যেই তথ্যই পাই না কেন সেটা তো আমরা প্রেজেন্ট করতে পারবো না, ইন্টারপ্রিটেশন করতে পারবো না। সো এখানে আমাদের স্ট্যাটিস্টিক্স এর বিষয়টাও চলে আসবে, এবং আমাদের কিছু পার্টিকুলার ইয়ার থেকে আমরা ডেটা থেকে আমরা যখন অ্যানালাইসিস করে একটা ডিসিশন আসবো সেটাকে আমাদের কনক্লুশন করতে হয় এবং ইন্টারপ্রিটেশনটা ভালোভাবে করতে হয়। এবং পপুলেশন এবং স্যাম্পল এই বিষয়টাও আপনারা খুব ভালো করে জানেন যে আসলে আমাদের আমরা অনেক সময় একটা হিউজ একটা আমাদের পপুলেশন থেকে আমাদের একটা সাবসেট নিতে হয় যেটা আমাদের মেইন ইন্টারেস্ট থাকে, আমাদের যেখান থেকে আমরা আসলে অ্যানালিসিসটা করি। সো ভেরিয়েবল, এরপর আমি ভেরিয়েবলের দিকে যাব। আমার আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু যদি আপনারা না বুঝেন তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, সমস্যা নেই। জি স্যার, বোঝা যায়। এগুলো মানে খুবই বেসিক বিষয় দেখে হয়তো আমি একটু দ্রুত যাচ্ছি, তো এটা হয়তো আমি স্কিপ করতেও পারতাম, বাট তারপর একটু আমি যাচ্ছি যেহেতু এগুলো হয়তো অনেকে এগুলো আগে অনেক আগে আমরা এগুলো নিয়ে স্টাডি করেছি। তারপর একটু আমি যাচ্ছি যেহেতু এগুলো অনেক বারবার অনেক বলা হবে এগুলো আসলে টোটাল আমাদের যে কোর্সের মধ্যে। সো ভেরিয়েবলটা বলতে আমরা বুঝি আসলে যে জিনিসটা খুব ভ্যারি করে। সো আমার মানে একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির ক্ষেত্রে আমার প্রত্যেকটা ভেরিয়েবল আলাদা আলাদা ভ্যারি করতে পারে, যেমন আমার হাইট, ওয়েট, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা একটা ভেরিয়েবল। আর কনস্ট্যান্ট হচ্ছে যেটা আমাদের সবসময় যত কিছুই হোক না কেন আমার সবসময় যেটা কনস্ট্যান্ট সেম থাকবে সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এখন ভেরিয়েবলের ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি আছে। ভেরিয়েবলের ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা ব্রড সেন্সে বলি কোয়ালিটেটিভ ভেরিয়েবল, আর হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। আর কোয়ালিটেটিভ ভেরিয়েবলটাকে আমরা অনেক সময় ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বলে থাকি, আর কোয়ান্টিটেটিভ সেটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ভেরিয়েবল। সো এখন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটা আপনার আপনারা কোনো কি এক্সাম্পল দিতে পারবেন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের? টেস্ট, শাওয়ার, এরকম কিছু। ক্যাটাগরি অনুযায়ী থাকবে, ধরুন জেন্ডার হচ্ছে একটা মেল ফিমেল, এটা কিন্তু একটা ক্যাটাগরি। অথবা সাবজেক্টে বলছে হ্যাঁ টেস্ট বা প্রেফারেন্স, হুম। আমার বিভিন্ন রকমের প্রেফারেন্স থাকবে।
মানে যেটা আসলে কোনো নাম্বার অনুযায়ী থাকবে না, সেগুলো হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। হুম আর কোয়ান্টিটেটিভ তো এটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, হুম যেটা আসলে নিউমেরিক্যাল ফর্মে থাকে যেই ভেরিয়েবল, হুম যে ইয়েটা, সেটা হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ। এবং এটার আবার দুইটা ধরন আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। সো কন্টিনিউয়াস ভেরিয়েবল যেটা হচ্ছে আপনার মানে রিয়েল নাম্বারের যেগুলো থাকে আর কি, মানে একদম রিয়েল নাম্বার, আমার হাইট, ওয়েট, এগুলো হচ্ছে আমার কন্টিনিউয়াস। আর ডিসক্রিট ভেরিয়েবল হচ্ছে আপনার নাম্বার অফ স্টুডেন্ট, যেটা আমরা আসলে কাউন্ট করি আর কি, ওই ধরনের বিষয়গুলো, সেটা হচ্ছে আমার ডিসক্রিট ভেরিয়েবল। আর আমাদের ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে কিছু স্কেল আছে, মানে আমরা বিভিন্ন স্কেলের কথা আমরা শুনি, সেটা হচ্ছে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল আর রেশিও স্কেল। সো নমিনাল স্কেলটা হচ্ছে যেটা আসলে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের কথা আমরা বলেছি, মানে এটা আসলে কোনো ধরনের ইয়া থাকবে না, কোনো ধরনের নিউমেরিক্যাল ভ্যালু থাকবে না। যেমন আমরা কোনো একটা রিসার্চ শুরু করার সময় আমাদের রেসপন্ডেন্টের নাম এটা ইনপুট করি, সেটা হচ্ছে আমাদের নমিনাল ভেরিয়েবল। মানে এটা এটা আমরা কোনো অর্ডারও করতে পারবো না, এটা কোনো অ্যাড বা সাবট্রাক্ট, ডিভিশন, হুম মাল্টিপ্লিকেশন কিছু হুম করতে পারবো না, এটা জাস্ট নর্মালি সিম্পলি একটা নাম। আর অর্ডিনাল ভেরিয়েবলটা হচ্ছে যেটা আপনি অর্ডার করতে পারবেন, র্যাঙ্ক করা যাবে, অর্ডার করা যাবে। যেমন আমরা এই যে বিভিন্ন হেলথ বা ওয়েলথে বিভিন্ন ক্যাটাগরি করি বিভিন্ন স্ট্যাটাস অনুযায়ী, সেটা হচ্ছে অর্ডিনাল ভেরিয়েবল। আর ইন্টারভালটা হচ্ছে আপনার আপনার অর্ডার নাম্বার, কিন্তু তার কোনো অ্যাকচুয়ালি কোনো জিরো ভ্যালু থাকবে না। যেমন হচ্ছে টেম্পারেচার। সো মানে এটা টেম্পারেচার যেমন ধরেন হচ্ছে, যদি বলেন হচ্ছে 10 ডিগ্রি বা 15 ডিগ্রি, এটা আপনি অ্যাকচুয়ালি মানে কোনো ধরনের ট্রু জিরো থাকবে না আর কি। সো মানে তার হুম মানে হচ্ছে আপনি এটাকে হয়তো আজকে টেম্পারেচার হচ্ছে ধরেন সাপোজ একরকম হইলো, কালকে আরেক রকম, আপনি এটা যোগ করে একটা ভ্যালু পাবেন, কিন্তু এটা কোনো জিরো ভ্যালু থাকবে না। আর রেশিওটা হচ্ছে এখানে ট্রু জিরো থাকবে, মানে আপনি এটাকে অর্ডারও করতে পারবেন, যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের রেশিও, মানে এটা যদি এটা মিজার হিসেব করে সেক্ষেত্রে ছোট থেকে বড় হিসেব করলে ধরেন হচ্ছে আপনার নমিনাল থেকে আস্তে আস্তে রেশিও পর্যন্ত এটা বাড়তে থাকে। মানে যত আপনি নমিনাল থেকে অর্ডিনাল থেকে ইন্টারভাল রেশিও আসবেন, তত আপনার নিউমেরিক্যাল যে ইয়েটা সেটা বাড়তে থাকে, মানে ওটা তত কোয়ান্টিটির আকারে সেটা আসতে থাকে। আর আমরা যে ডেটাগুলো পাই, আমরা ডেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে সেটা আসলে দুইটা ফরম্যাটে পাই। একটা আমরা মানে কমন যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচার ফরম্যাট। স্ট্রাকচার ফরম্যাটটা এটা খুব সহজ, সেটা হচ্ছে ধরেন কোনো লিস্ট আকারে বা কোনো আমার ডেটা সেট থাকে, বা কোনো একটা ওয়ান ডাইমেনশনাল ভেক্টর, মানে সেটা হচ্ছে বা ধরেন হচ্ছে কারো জেন্ডার বেসিসে আমি ডেটা নিলাম, বা কোথাও মানে হাইট, বা আমার হচ্ছে কোনো ধরনের প্রেফারেন্স অনুযায়ী কারো কাছ থেকে ডেটা নিলাম, ওয়ান ডাইমেনশন হতে পারে, মাল্টিপল ডাইমেনশন হতে পারে, যেটা স্ট্রাকচার থাকবে বা যেটা টেবিল আকারে থাকবে, এটাই নর্মালি আমরা আর কি যেটা আর কি করি আর কি, সেটাই নর্মাল বা একদম ফর্মাল যে প্রসিডিওরে আমরা স্ট্রাকচার ডেটাটাই পাই বেশি। আর এর বাইরে যেটা, সেটা হচ্ছে আনস্ট্রাকচার্ড। ধরুন এখন টেক্সট, অডিও, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যানালাইটিক্স, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন আমরা হচ্ছে বা অডিও ক্লিপস পাই, এগুলো হচ্ছে আমাদের আনস্ট্রাকচার্ড। সো এইভাবে আমরা দুই ভাবে আর কি ডেটাগুলো পেয়ে থাকি। এইখানে একটা দেখেন আপনারা যে স্ট্রাকচার্ড ফরম্যাট বা টেবুলার ফরম্যাটটা দিয়ে আসলে আমরা যেটা বোঝাচ্ছি, মানে সবাই যখন একটা তার হচ্ছে স্যাম্পল নেয় বা ডাটা কালেকশনের পরে, তার কিন্তু তথ্যগুলো ঠিক এরকম ভাবে হয়। মানে আমার যদি যদি 200টা স্যাম্পল থাকে, সেক্ষেত্রে 200টা স্যাম্পলের জন্য আমার প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা রো কলাম ওয়াইজ আমার থাকে ডেটা। সো এটাকে আমরা বলি যে রো ভেক্টর, কলাম ভেক্টর, দুইটা মিলিয়ে আমরা টোটালটাকে বলা হচ্ছে ডাটা ফ্রেম। ডাটা ফ্রেম এগুলো কিন্তু মানে আমি পরবর্তীতে যখন আর ইন্টারফেসে যাব, এগুলো নিয়ে খুব কথা বলা হবে, কারণ ডেটা ফ্রেমটা বেসিক্যালি আমাদের যে ডেটা সেটটা, যেটা নিয়ে আমরা কাজ করি, সেটাই হচ্ছে আমাদের ডেটা ফ্রেম। সো এটা ওই যে এম কমা এন আপনারা দেখতেছেন, এমটা হচ্ছে আমাদের রো ভেক্টর, মানে আমি যদি হুম ফার্স্ট রোটা ধরি, সেক্ষেত্রে সেটা আমি যেখানে হচ্ছে আমার রো ফার্স্ট এক, মানে একটা মাত্র হচ্ছে আমার রো কনসিডার করছি। আবার যখন কলাম ভেক্টরে আসি, সেক্ষেত্রে আমার ফার্স্ট কলাম যদি নিয়ে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র কলাম ভেক্টরে আমার কলামের জায়গাতে ওয়ান। সো এই টোটাল এই রো কলাম মিলে আমি যদি এটা কনসিডার করি আমার 5 বাই 5, মানে আমার 5টা রো 5টা কলাম,
এভাবে করে আমার ডেটা আসতেছে। এটা সবার ক্ষেত্রে সেম, বায়োলজিক্যাল সায়েন্স হোক বা ইকোনমিক্স হোক। আমি আসলে হয়তো একটু তসলিম স্যার যেহেতু আছেন, আমি হয়তো একটু ইকোনমিক্স এর কনসেপ্টটা একটু মাঝে মধ্যে বলি, তারপর আপনি একটু আমাকে ইয়ে করেন যদি কোনো কিছুতে সমস্যা হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আর মিন মিডিয়ান এগুলো আসলে আপনারা জানেন, মিনটা হচ্ছে আমাদের এভারেজ যে ভ্যালুটা আমরা নিই, আর মিডিয়ান হচ্ছে আমাদের যে 50%, মানে হাফ যে ভ্যালুটা যদি 100-র মধ্যে সেটা হচ্ছে আমাদের মিডিয়ান। আর মোড হচ্ছে আমরা, এটা আপনারা জানেন, যেটা খুব ফ্রিকোয়েন্টলি যে ভ্যালুটা আমাদের ভেরিয়েবলের মধ্যে আসে সেই ভ্যালুটা আমরা মোড হিসেবে নিয়ে থাকি। আর রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটাকে বাদ দিলে আমাদের রেঞ্জ আসে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো আপনারা জানেন। এখন এতটুকু পর্যন্ত জাস্ট আমরা একটু বেসিক নিয়ে কথা বলছি। এরপরে হচ্ছে আমাদের একটু টেকনিক্যালি আমরা তাহলে আর এর মধ্যে যাব। প্রথমে আমাদের দুইটা বিষয় আমাদের দেখতে হবে। একটা হচ্ছে আমাদের আর, এটা একটা সফটওয়্যার, মানে আর এর মধ্যে দুইটা আলাদা পার্ট আছে, আর আর হচ্ছে আর স্টুডিও। দুইটা আলাদা করে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। তো প্রথমে আমাদের এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা থেকে হচ্ছে আপনি আলাদাভাবে প্রথমে আরটা ইনস্টল করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন, এরপরে আর স্টুডিওটা করতে হবে। এটা কারণ হচ্ছে শুধুমাত্র আর দিয়ে আমরা হচ্ছে আর এর যে ইন্টারফেসটা দিয়ে আমরা কাজ করতে পারি না, কারণ ওই যে আর স্টুডিওতে বেসিক্যালি আমরা বেশি কাজ করি। কারণ আর স্টুডিওটা যখন দুইটাই থাকবে তখন আপনি গ্রাফিক্যালের সাথে আপনার কম্পিউটেশনাল যে কাজগুলো সেটা করতে পারবেন। মানে শুধুমাত্র আর স্টুডিও কাজ করা যাবে না, আবার আর্টটাও আপনার লাগবে, কিন্তু নর্মালি আমরা আর্ট আর এর কাজটা করি না। এটা আমি পরে একটু দেখাবো আর কি। আগে লিঙ্ক গুলোকে আমি কপি করে দিব নাকি আপনারা? আচ্ছা, আমি কপি করে দিচ্ছি, ইয়েতে পাঠিয়ে দিচ্ছি। এটা কি এখন ইনস্টল করা লাগবে না নেক্সট ক্লাসে? না, আজকে তো প্রস্তুত নয়। এখনই স্যার, এখনই ইনস্টল করতে হবে। তাই? তাহলে তো কম্পিউটার ওপেন করতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ, তো কম্পিউটার লাগবে স্যার আসলে। আমাদের এটা, আমি চাইতেছি যে আপনারা মানে সাথে সাথে কাজ করবেন আর কি, সেক্ষেত্রে এটা শেখাটা হবে। আজকে প্রস্তুতি নেই, ঠিক আছে, দেখছি দাঁড়া। সেন্ড অপশনটা দেখি কোথায়। আচ্ছা, আপনারা যদি ডিরেক্টলি লিঙ্ক থেকে করতে পারেন তাহলে করেন, একটু ট্রাই করেন। প্রথমে আর সরাসরি ওই লিঙ্কে যান, আমি একটু দেখাচ্ছি তাহলে। ও, এইদিকে আসো তো। হুম। সুজন, আমার কথা কি মানে আহ, বুঝতে পারতেছো তো? সমস্যা হলে আমাকে বলতে হবে, বা আরো যারা আছেন হ্যাঁ, আর বুঝতে কি। পারতেছি, অসুবিধা নাই। আমি একটু ইয়ে করি। কাজ দাও তো। দুইটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। আমি এই যে ইয়েতে যেটা দেখালাম, প্রথমে আর, তারপরে হচ্ছে আর স্টুডিও, মানে একদম ডিফল্ট মোড, কোনো কিছু করা লাগবে না, চেঞ্জ করা লাগবে না, জাস্ট ডিফল্ট মোডে একটু ইনস্টল করতে হবে। ম্যাডাম আছেন বা ওই যে শরীফ আহমেদ আছেন, আপনারা একটু দেখতেছেন। ফার্স্টে কিন্তু এই যে আমাদের আর জেড সফটওয়্যারটা, এটা ইনস্টল করতে হবে। উইন্ডোজের জন্য যে ডাউনলোড আর ফর উইন্ডোজ, এখান থেকে ইনস্টল আর ফর দ্য ফার্স্ট টাইম, ওটা যদি না থাকে, এরপরে হচ্ছে ডাউনলোড আর 4.3.3, 8 ফর উইন্ডোজ। উইন্ডোজ হলে উইন্ডোজ এভাবে আপনি ক্লিক করবেন। আমার এখানে যেহেতু আছে, আমি আর হচ্ছে ইনস্টল করতে সেভ করতেছি না। এইটা আপনি প্রথমে হচ্ছে সেভ করে ফোল্ডারে রাখবেন, সেভ করে এটা সেভ করবেন। আহ, এরপরে হচ্ছে সেভ, এটা ইনস্টল ফার্স্ট করে দিবেন। করার পরে আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আর স্টুডিওতে আবার যেতে হবে। এটা নর্মালি আর স্টুডিও লিখে করলেও আসবে, বা আমি যে লিঙ্কটা দিচ্ছি সেটা করলেও আসবে। কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। স্যার প্রথমে হচ্ছে এখানে আর ইনস্টল করে নিতে হবে।
ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এরপরে হচ্ছে আপনার আর স্টুডিও, দুইটা আলাদা আলাদা করে আমাদের ইনস্টল করে রাখতে হবে। আপনি সেভ করে রাখবেন, সেভ করার পরে ইনস্টল করবেন। আমার দুইটাই আছে দেখে আমি আর ইনস্টল করলাম না। এইটা করা পর্যন্ত একটু ওয়েট করি আর কি, আমি সময় দিলাম আপনার 5 থেকে 10 মিনিট স্যার। আপনারা নেন, নিয়ে তারপরে ইনস্টল করার পরে একটু আমাকে জানান। আচ্ছা, শরীফ আহমেদ, আপনি কি করছেন? আমি মানে একটু ইন্ডিভিজুয়ালি যাব আর কি, একটু দেখি। ইনস্টল করতে পারছেন? যদি কারো থেকে থাকে তাহলে তো ভালো, সমস্যা নেই। কিন্তু তাও একটু আমাকে জানান, যদি এই যে আমাকে সুজন করছে, 1 বছর আগে করছে, হ্যাঁ হবে, সমস্যা নেই। ইনস্টল করা থাকলে আহ, হবে, সেটা যদি একটু ওল্ড হয় তাও সমস্যা নেই, কাজ হবে। ধরুন স্যার, আমি যদি গুগলে সরাসরি গিয়ে টাইপ করলে হবে না? হ্যাঁ হ্যাঁ তাও হবে। আবার ওই ইসে যাইতে হবে না? গুগলে কি কি দেবো, কি লিখবো, আর ইনস্টল দিতে হবে নাকি? আমি স্যার যে দুইটা লিঙ্ক দিয়েছি ওইটাতেও করা যাবে, অথবা জাস্ট গুগলে সার্চ দিবেন, প্রথমে ডাউনলোড আর এটা লিখে সার্চ দেওয়ার আর পরে। আমরা আর লিখে 4.3 এগুলো আসছে কেন? 4.33 এগুলো সমস্যা হতো না? আচ্ছা, আমি আর তাও ডাউনলোড আর স্যার আমি আরেকবার একটু আর দেখাচ্ছি ফোর আপনাদের। পয়েন্ট থ্রি আমি একটু দেখাচ্ছি আরেকবার। যদি আপনি ডিরেক্টলি সার্চ দিয়ে ইয়ে করেন। অথবা তুমি লিঙ্কটা যদি একটু দিতে পারো আমাকে, ভালো হয়। লিঙ্কটা একটু মেসেজ স্যার বা একটু দেখেন, বেশি দেওয়া একটু, যাবে? হ্যাঁ লিঙ্ক, স্যার লিঙ্ক হ্যাঁ, অলরেডি আমি, আচ্ছা আমি আচ্ছা আচ্ছা, 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 তুমি দেখো দেখো দেখো, আমি দেখলে হবে। হ্যাঁ, হ্যাঁ, বলো তো। ডাউনলোড আর এটা লিখে যখন ইয়ে করলেন, সেক্ষেত্রে আপনার ফার্স্ট যেটা আসছে ওইটাতে আপনি ক্লিক করবেন, ডাউনলোড হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। 4.3। ও, হ্যাঁ, ওইটাতে হ্যাঁ, পাইলাম। হ্যাঁ, হ্যাঁ, এইটা ঠিক আছে। করার পরে এই ফার্স্ট যে লিঙ্ক এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি। ঠিক আছে ওকে, স্যার, ওকে। করলে আপনি দেখবেন যে একটা সেভ করার অপশন চলে হ্যাঁ, আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, নেক্সট নেক্সট হ্যাঁ দ্বিতীয়বার হ্যাঁ, দেওয়ার এটা পরে এটা কোনটা সেভ, দেবে? এটা সেভ করবেন, শেষ। এটা করার পরে স্যার, না, আমি বলছি যে হ্যাঁ দ্বিতীয় হচ্ছে একটু সিলেকশন হচ্ছে না, একটু একটু সময় লাগতেছে একটু। স্যার নেটের স্পিডের উপরে ডিপেন্ড করবে, নেটের স্পিড ভালো থাকলে তো খুব হম, তাড়াতাড়ি হবে। এইটা গেল স্যার আর আমারটা সময় লাগবে। এইটা আপনার সেভ হ্যাঁ, হ্যাঁ। কর, এটা হচ্ছে আচ্ছা, ডাউনলোড করে ইনস্টল করে দিতে হবে স্যার। আচ্ছা, নেক্সট নেক্সট যেটা কোনো ডাউনলোড হতে থাক। হ্যাঁ, এরপরে আর আপনাকে স্টুডিওটা, আরেকটা করতে হবে, এটা হচ্ছে স্টুডিও আর, এটা হচ্ছে স্যার আর স্টুডিও, এটা আর স্টুডিও লিখে সার্চ করলেও হবে। জাস্ট হচ্ছে আর আচ্ছা, স্টুডিও লিখে, আর স্টুডিও, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটাতে next. লিখে আর স্টুডিও ডেস্কটপ এখানে ক্লিক করতে হবে। জাস্ট প্রথম, আচ্ছা, জাস্ট প্রথম যেটা ওইটা দিলেই হবে তো না, ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, আর স্টুডিও ডেস্কটপ? ওকে, জি ওকে, জি ঠিক স্যার। আছে। তুমি চালাও তুমি। ঠিক আছে, এর তুমি নেক্সট দাও, এখন তুমি তোমার এ- কাজ করো। হুম। এরপরে ইনস্টল, জাস্ট ডাউনলোড আর স্টুডিও ডেস্কটপ আর উইন্ডোজ, হুম, এটা দিলেও আপনার সেভ করার জন্য একটা অপশন দেখাবে। হুম, ঠিক আছে, তো ঠিক আছে। দুইটা স্যার, দুইটাই হচ্ছে আপনাকে সেভ করার পরে দুইটাই আপনি আলাদা করে হচ্ছে ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি, অসুবিধা নেই। আগে সেভ হোক আমারটা কাজ চলছে। ঠিক আছে। আচ্ছা, কয়জন মানে করছেন বা কয়জনের আছে একটু যদি
চ্যাট বক্সে একটু লেখেন আর কি। আচ্ছা, রেবেকা সত্যি ম্যাডাম আপনি ইনস্টল করেছেন, দুইটাই করছেন? আহ, না, ভার্সন চেঞ্জ হলো কমান্ড কিন্তু মানে ভিন্ন হবে না। সুজন যেটা বলেছিল, সুজন যেটা বলছো যে ভার্সন চেঞ্জ হলো কমান্ড সমস্যা হবে না। সৌরভ বড়ুয়া ইনস্টল করছে? আচ্ছা, সৌরভ বড়ুয়া ইনস্টল করছেন, ঠিক আছে। আমার তো সময় লাগবে, আমার নেটের অবস্থা চরম খারাপ, আচ্ছা, সাইফুদ্দিন, অর্ধেকও হয় নাই, আরিফ ফিফটি তুমি কি পার্সেন্ট। জয়েন করছো? সাইফুদ্দিন। দেন তো। সালাম আলাইকুম ভাই। আমার এগুলো ইনস্টল দেওয়া আছে, আমি একটু বাইরে আছি, ওই যে কথা করতে আসছিলাম তো আমি ভুলে গেছিলাম। ও আচ্ছা, ইনস্টল দেওয়া থাকলে ঠিক সমস্যা আছে, নাই, তাহলে তো কাজ আমার আগে। ইনস্টল দেওয়া আছে, জি। আচ্ছা ঠিক আছে, জি, ওকে। জি। ওকে। বাসা যায় ইয়ে করবো। সালাম। আচ্ছা, আমার মনে হয় মোটামুটি অনেক ইনস্টল করছে, তসলিম স্যার করুক, আর বাকিরা আচ্ছা, সবাই আমার সময় লাগবে, তো তো তো- তো- তো তুমি কন্টিনিউ করো, আমার আমি একটু, আমার ঠিক সময় আছে। লাগবে, আমার নেটের অবস্থা ভালো না। ঠিক আছে, কন্টিনিউ করো। আমি জাস্ট ইন্টারফেস গুলো একটু দেখাই, মানে হ্যাঁ, আমি দেখি, হ্যাঁ। ইন্টারফেস গুলো একটু দেখাই, আর একটা কেমন এবং এটা কেমন। আর এর যে ইন্টারফেসটা, এটা এই যে এরকম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এর ইন্টারফেসটা হচ্ছে এরকম। এখন এই যে এখানে যে ইয়েটা দেখতেছেন, বারটা, অ্যারোটা, এখানে, এটা কিন্তু আমরা মানে এখানেও কিন্তু আমরা টাইপ করে এখানে লিখতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে এটা আসলে ইউজার ফ্রেন্ডলি না। এই কারণে আমরা ওই শুধুমাত্র আর যেটা আর কনসোল, এটা দিয়ে আমরা ইউজ করি না। কারণ এখানে আমরা হুম, ওই যে অ্যানালাইটিক্যাল প্রবলেমগুলো এখানে থাকে, কিন্তু যখন আমরা দুইটা ইনস্টল করি এবং আর স্টুডিওতে কাজ করি, তখন ওই সবগুলো প্রবলেম আমাদের সলভ হয়। এবং আর স্টুডিওতে আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেসটা খুব ভালো আর কি, তার জন্য আমরা ওই একটাতে কাজ করি। কিন্তু আপনার দুইটাই লাগবে আর কি, আর যদি না ইনস্টল করেন প্রথমটা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর স্টুডিওতে কিছু কিছু অ্যানালাইসিসের সমস্যা দেখা দিবে। হুম, তো শোনো। আচ্ছা, এখন আমি আর স্টুডিও যারা করছেন তারা একটু দেখেন, এই ইন্টারফেসটা অবশ্যই আসছে, আশা করি। এটা কি আসছে সবার? আপনার কি এই ইন্টারফেসটা সবাই আনতে পারছেন? আমি একটু ওয়েট করি, আহ, সবাই একটু যদি আনেন, তারপরে হচ্ছে আমি শুরু করব। আচ্ছা, আপনার একটু রেসপন্ড করেন, মানে কোনো ইয়ে করার দরকার নাই, কোনো পারমিশনও লাগবে না বা হ্যান্ড রেজ করা লাগবে না। সরাসরি কথা বলে বলেন যে আসলে কোন অবস্থায় আছেন এবং
আর স্টুডিও ইন্টারফেসটা কি আপনারা ওপেন করতে পেরেছেন কিনা? আপনার এই যে ডান পাশে নিচের দিকে ফাইলস, প্লট, প্যাকেজ, হেল্প, ভিউয়ার, এরপরে প্রেজেন্টেশন দেখা যাচ্ছে এখানে। হুম আমার কাছে যেটা আছে এটাতে প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না। এটা কি ভার্সন ভিন্ন এই জন্য? এটা ভার্সন হওয়ার জন্য হতে পারে, বাট সমস্যা নাই। বাকিগুলো ঠিক আছে, ফাইলস, প্লটস। হ্যাঁ, বাকিগুলো আছে, বাকিগুলো আছে। আচ্ছা, না তাহলে সমস্যা নাই। আমি এই সম্ভবত আমি এর আগে যে কাজ করেছিলাম সেই কাজের হিস্ট্রিও দেখাচ্ছে এখানে, হ্যাঁ উপরে হ্যাঁ, হিস্ট্রিতে দেখতে পাবেন। এটা থাকবে, এটা থাকবে। আমি এটা নিয়ে একটু এক্সপ্লেন করব আসলে, কারণ এই আর স্টুডিওর মধ্যে কিন্তু ইন্টারফেস আছে। এই যে বাম পাশে একটা আছে কনসোল, আর ডান পাশে আমাদের এনভায়রনমেন্ট উইন্ডো একটা আছে, আর নিচে যেটা সেটা হচ্ছে ডান পাশে নিচে, সেটা হচ্ছে ফাইল উইন্ডো। মানে এখানে আমাদের যেই ফোল্ডারে আমরা কাজ করব ওইখানে আমাদের সবগুলো ফাইল রাখলে সেটা শো করবে। তারপরে প্লট হচ্ছে আমরা যখন কোনো ধরনের গ্রাফ ইউজ করব সেটা আমরা প্লটে গিয়ে জুম করে দেখতে পারবো। আচ্ছা, সবাই একটু যদি কথা বলেন তাহলে সুবিধা হয় যে আসলে এইটা আসছে কিনা। কারণ আমি একটু আগে শুরু করব, পরে আবার হচ্ছে কারো মিস হয়ে যাবে, তাহলে আবার একটু সমস্যা। একটু সবাই কথা বললে তাহলে আমি একটু আগাবো আর কি, বা আমি এই ইন্টারফেসটা নিয়ে একটু আমি এক্সপ্লেন করব। সৌরভ বড়ুয়া কি অবস্থা? ভাই মুকেশ, মানে এই আমারটা ঠিক আছে? এই ইন্টারফেসটা তো আছে, হুম, সমস্যা হুম, নাই। হুম, হুম, আহ, হুম, হুম। আর শরীফ ওটা আহমেদ। আপডেট, আমার আপডেট নিচ্ছে, বাট আমার তো ওকে আছে, সমস্যা নেই। আচ্ছা, শরীফ আহমেদ আপনার কি অবস্থা? আচ্ছা, যারা এখানে আছেন একটু বাকিরা একটু বলেন তো যে কি অবস্থা, মানে কোনো সমস্যা হচ্ছে? কোনো মানে এটা ওপেন করার ক্ষেত্রে কোনো সমস্যা কি আছে? তসলিম স্যার কি করছেন স্যার? ধরুন আমার আর্টটা হয়েছে, স্টুডিওর সময় লাগবে অনেক, আমার আর্টটা হতে সময় লাগছে, আর্টটা করছি, স্টুডিও ডাউনলোড চলতেছে। হ্যাঁ, ঠিক আছে স্যার, ওকে স্যার। আচ্ছা, আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, যাদের হয়ে গেছে হ্যাঁ ঠিক কন্টিনিউ আছে, হোক, আর তোমার সাথে আমি পরে কথা বলতে পারবো, সমস্যা ঠিক নেই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এর বাইরে বাকি রেবেকা স্বপ্নি ম্যাডাম উনি আমাকে নক দিয়ে বলেছেন যে উনি একটু মনে হয় হসপিটালে আছেন, যাক বাইরে আছেন। আমি এর বাইরে হচ্ছে আমি শরীফ আহমেদ, আপনি কি আছেন? আমি কন্টিনিউ করবো, বাট
আপনাদের রেসপন্সটা একটু লাগবে আর কি, যারাই আছেন এখানে। রেসপন্স না ছাড়া আসলে বুঝতে পারবো না। আচ্ছা, আমি এই যে আর স্টুডিও থেকে একটু স্টার্ট করতেছি, আপনারা একটু দেখেন। প্রথমত হইতেছে এখানে আমাদের আহ, এখানে দেখেন, এখানে আমাদের কিন্তু অনেকগুলো উইন্ডো আছে। এই যে কনসোল, এটা একটা আমাদের উইন্ডো। তারপরে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট একটা উইন্ডো। তারপরে এখানে নিচে হচ্ছে ফাইল, প্লট, প্যাকেজ, প্রত্যেকটা আলাদা আলাদা কিছু কিন্তু আমাদের উইন্ডো আছে। এগুলো প্রত্যেকটাই আমাদের, মানে আমরা যখন একটা ফাইল ডেটা সেট লোড করব, লোড করার পরে কিন্তু, আমাকে শোনা যাচ্ছে তো নাকি? লোড করার পরে হচ্ছে আমাদের এই এই এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে আমাদের ভেরিয়েবল গুলো অ্যাড হবে আর কি। এটা হয়তো অনেকে জানেন যে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে আমাদের আর্টটা আসলে কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। সো এখানে ভেরিয়েবল গুলোকে অবজেক্ট বলা হচ্ছে আর কি। So এগুলো আমাদের এখানে থাকবে। তারপরে বাম পাশে দেখেন, এখানে কনসোল উইন্ডো আছে। সো কনসোল উইন্ডো, এখানে আমরা যদি কোনো ইয়ে করি, এখানে যদি কোনো ধরনের, এই যে আমরা চাইলে এখানেও কিন্তু ইয়ে করতে পারি, কি বলে, কোড লিখতে পারি। এখানে কিন্তু সাজেশন দেখাচ্ছে, ধরেন আপনি কোনো কিছু একটা আউটপুট দেখতে চান, এখানে কোডও দেখাবে, আউটপুটও দেখাবে। প্রিন্ট, ধরেন আমি একটা দিলাম, হ্যালো ওয়ার্ল্ড। সো এটা আপনি যদি কন্ট্রোল প্লাস এন্টার এটা প্রেস করলে আপনার এটা রান হবে। কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করলে এটা আপনার রান হবে। এখানে সাথে সাথে এটার আউটপুটটা যে ওয়ান, ব্ল্যাক যে লেটারে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো এরকম করে আপনার এটা ইয়েটা দিবে আর কি। সো এটা আমাদের কনসোল উইন্ডোতে কিন্তু আমরা জাস্ট মানে কাজ কিন্তু আমরা কনসোল উইন্ডোতে সবসময় করি না। এটার উপরে আপনার আলাদা আরেকটা উইন্ডো আছে, যেটা আমরা একটু দেখাচ্ছি। এখানে ফাইলে গিয়ে নিউ ফাইল, নিউ ফাইল থেকে হচ্ছে আপনার আর স্ক্রিপ্টে গেলে এখানে কিন্তু একটা আলাদা উইন্ডো ক্রিয়েট হয়েছে। মেনলি এটা হচ্ছে আমাদের ওই যে কোড ফাইল আর কি, মানে কোডের আমরা এখানে সেভ করে থাকি সবকিছু। আর নিচে যেটা আপনার ভাগ হয়ে গেছে, এখানে কিন্তু মানে এটা আউটপুটের একটা আমাদের উইন্ডো আর কি। এখানে সব আপনি কোড প্লাস আউটপুট দুইটা এখানে দেখাবে। আরেকবার একটু দেখান এই ফাইলটা, নিউ ফাইলে গিয়ে নতুন করে। হ্যাঁ, এখানে এই যে ফাইল থেকে নিউ ফাইল থেকে আমাদের আর স্ক্রিপ্ট, আর স্ক্রিপ্টে গেলে এখানে আমাদের নতুন একটা স্ক্রিপ্ট, কোডের লেখার জন্য স্ক্রিপ্ট চলে আসবে। তো এখানে আমরা এই যে যেটা নিচে এর আগে লিখছিলাম, এখানে আমি আর এর কিন্তু একটা সুবিধা আছে যে প্রিন্ট। এটা কি এটা কি স্ট্যাটার, স্ট্যাটাসে যে ডু ফাইল যে কাজ করে এটা কি হ্যাঁ সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডু ফাইল রাইট। বা সিনট্যাক্স, হ্যাঁ হ্যাঁ, ডু ফাইল। নাকি ওই না, ব্লক এটা ফাইল? এটাই হচ্ছে আমাদের স্ট্যাটাতে আমরা যখন হচ্ছে ডু ফাইল রাখি না, মানে কাজ করার জন্য কিন্তু আমরা ওয়ার্কিং ফাইলটা কিন্তু সবসময় সেভ করি না, আমরা ডু ফাইলই সেভ করি। এটাই হচ্ছে আমাদের এই আর এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সেই কোড ফাইল বা ডু ফাইল আর কি। হ্যাঁ। এইখানে আমরা যেগুলো করি, যে কোডগুলো এখানে লিখে কমান্ড দিই, সেগুলো কিন্তু পরে আমরা ওই যে সেভ করে রাখি, যে এখানে সেভ বাটন আছে, এখানে সেভ আছে, এবং এখান থেকে রান করা যায়, এই যে রান দেওয়া যায়। So আমি যেটা আগে লিখছিলাম, জাস্ট নর্মালি একটা আমি কমান্ড দিয়ে লিখছিলাম, তো এটা যদি আমি রান দিই, এখান থেকে রান দিলে আউটপুটটা নিচে দেখাবে, এবং পরে সে এই যে একটা ব্লিঙ্ক করতেছে কিন্তু ওয়ানের পরে টু, পরে আর একটা কমান্ড লেখার জন্য সেটা অটোমেটিক আমার নিচে চলে আসছে। তো এইভাবে হচ্ছে মানে কোডগুলো এখানে লিখতে হয় আর কি। সো আমি যখন আমার পরবর্তী কাজের জন্য কিন্তু এটা আমার পুরো ওয়ার্কিং ডিরেক্টরি, এটা ফাইলটা তো সেভ করা লাগবে না, আমার জাস্ট এখান থেকে এই যে সেভ, সেভ কারেন্ট ডকুমেন্ট, এটা দিলে কিন্তু আমার ওখানে সেভ করার অপশন দেখাবে। ওইখানে আমি ফাইল সেভ করলে যেই নামে সেভ করবো সেই নামে এখানে দেখাবে। আচ্ছা, আমি একটু দেখাই। ধরুন হচ্ছে আমি ডেস্কটপে একটা ডু ফাইল সেভ করবো ফার্স্ট সেশন দিয়ে। এই যে এটা কিন্তু এই যে লাউ থেকে কিন্তু এটা মানে জাস্ট ব্ল্যাক হয়ে গেছে, সেভ না করা অবস্থায় কিন্তু এটা যে ইয়ে ছিল, রেড ছিল। এখন যদি এটা আমি দেখতে চাই ইয়াতে, কি বলে, আমার ডেস্কটপে, যে ফার্স্ট সেশন নামে কিন্তু একটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ওটা ডাবল ক্লিক করলে আমাকে ওইখানে দেখাবে। তো তার মানে আমি এটাই করবো আর কি, যতবার কাজ করব
আমার কাজ শেষ হয়ে গেলে আমি ওইখান থেকে আবার আমার জাস্ট কোড ফাইলটা ওইটা ওপেন করলে আমার এখানে নিয়ে আসবে আমাকে। এটা ঠিক আছে? বোঝা গেছে? এটা সমস্যা নাই তো? তো এখানে মানে এই ধরনের আমি যতগুলো কমান্ড দিই সবগুলো কিন্তু এভাবে এখানে করে দেখাবে। তো এখন একটা বিষয় থাকতে পারে এই যে আমি কিছু আমাদের কিন্তু সিম্বল আছে যেগুলো দিয়ে আমরা অনেক সময় আর এর কোড লিখতে পারি, যে 4+5। এখানে যদি আমি রান দিই আমার নিচে দেখাবে যে যোগ, আমি যোগ করলাম সেটা দেখাবে। এভাবে ঠিক সেম ভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এভাবে এটা আমরা করে আগাইতে পারবো। এখন আমি একটু আমাদের ইয়েতে যাই, এই স্ক্রিনটা আমাদের আগে যে আমাদের যে পিডিএফ ফাইলটা ছিল ওটাতে একটু যাই দেখাই। এটা কি দেখা যাচ্ছে আমার যে পিডিএফ ফাইলটা? এখনো আর স্টুডিওর ইয়াটা দেখা যাচ্ছে। আচ্ছা, পুরো ঠিক আছে। PDF আচ্ছা, এটা যে আমরা যখন আরেক কোড লিখি, তো এখানে কিছু রুল অফ থাম্ব আছে। মানে আমি যখন হচ্ছে কোড ফাইলের মধ্যে কোড দিব তখন কিন্তু এই যে আমার স্ট্যাটাতে যখন আমরা ডু ফাইলের মধ্যে কিন্তু একটা কোড লেখার আগে একটা কমান্ড দেওয়ার আগে কিন্তু আমি স্টার দিয়ে আমি আমার কমেন্ট দিয়ে দিই এটা কি বোঝাচ্ছে। তো এখানেও কিন্তু সেম, এই যে কমেন্ট যখন কোনো কোড করব তার আগে আমার হ্যাশ দিয়ে ওই কমেন্টটা লিখতে হবে, মানে ওই কোডটা কি বোঝাচ্ছে সেটা বোঝানোর জন্য আর কি। তারপরে আমি যদি কোনো হেল্প চাই, আর এর কাছ থেকে কোনো হেল্প চাই, সেক্ষেত্রে আমার কোশ্চেন মার্ক দিয়ে কোন বিষয় সম্পর্কে হেল্প চাই সেটা আমার লিখলে সেই সম্পর্কে সে তথ্য দিয়ে দিবে। যদি আমি মিন সম্পর্কে হেল্প চাই সেক্ষেত্রে আমার কোশ্চেন মার্ক মিন দিলে সে এভারেজ মানে সম্পর্কে সে এখানে আলাদা করে বলবে যে মিন কিভাবে বের করতে হয়। কিন্তু এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর কিন্তু খুবই মানে কেস সেন্সিটিভ আর কি। মানে এখানে যদি আমি ক্যাপিটাল স্মল লেটার হচ্ছে মিক্স আপ করে ফেলি সেক্ষেত্রে কিন্তু সে কোনো আউটপুট দিবে না। এটা একটা আমাদের বিষয় আছে আর কি। তো আমি একটু একটু যদি দেখাই, আরেকটা বিষয় আছে যে আমাদের যে অবজেক্ট এটা বা ভেরিয়েবলের যে নামটা সেটাও কিন্তু আমাদের মানে সবগুলো স্মল লেটার রাখতে হবে। ক্যাপিটাল লেটার স্মল লেটার মিক্স করা যাবে না, যদিও আমি ডিরেক্টলি ক্যাপিটাল লেটার রাখতে পারবো বাট ওইটা না রাখাটাই উত্তম। আর আমরা আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের যখন আমরা কোড লিখবো বা আমরা কোনো ফাংশনের জন্য কোড লিখবো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওইভাবেই লিখতে হবে যেটা যেভাবে আর কি আমার ওই সফটওয়্যারে সেট আপ করা আছে। যদি আমি অন্য কোনো ভাবে লিখে সেক্ষেত্রে সেটা আমার ইরর দেখাবে আর কি। সো আমি একটা আবার আমাদের ইয়ার ফাইলে যাই, আর এর ফাইলটাতে যাই। এই যে এখানে আমি যে লিখছি 4+5, এখানে আমার আউটপুটটা এখানে আসছে। আবার এখানে যদি আমি এটা তো একটা সিম্পল ক্যালকুলেশন, এটা আমার বোঝা যাচ্ছে। সো জাস্ট কমেন্টটা আমি করে দিচ্ছি, সিম্পল ক্যালকুলেশন ওটা লিখে আর কি, আর কিছুই না। মানে আমি ওইটা ওইভাবে করে লিখতে হবে। আরেকটা বিষয় আছে, আমরা ওই যে অ্যাসাইনিং অপারেটর নামে একটা অপারেটরের বিষয় আছে। তো সেটা হচ্ছে আমাদের যখন আমরা কোনো ভেরিয়েবল আর কি বা অবজেক্ট ক্রিয়েট করব সেক্ষেত্রে তাকে আমি অ্যাসাইন করে দিতে হবে। টু ক্রিয়েট অর স্টোর অ্যান অবজেক্ট, অ্যাসাইনিং অপারেটর সেটা আমরা এই সাইনটা অথবা ইকুয়ালস টু দিয়ে আমরা লিখতে পারি। কিন্তু আমরা নর্মালি আর কি আর যারা কাজ করে তারা সবাই আর কি এই লেস লেস দেন যে সাইনটা আর কি এরো এরো সাইনটা এইটা দিয়ে আর কি তারা অ্যাসাইনিং অপারেটরটা ক্রিয়েট করে থাকে আর কি। তো আমরা এখন আমাদের আজকের ক্লাসের জন্য একটা ডু ফাইল কোড ফাইল আছে, এটা একটু দেখি আর কি।
তো এখানে লেকচার 1 কোড এটা দেখা যাচ্ছে। এখানে হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে কিন্তু এই যে প্রথমে আমরা এই যে রান যখন আর কি কমান্ড বা হচ্ছে কোড লিখে সেটা রান করার জন্য কন্ট্রোল+এন্টার দিয়েও লিখতে পারি, অথবা আমি ডিরেক্টলি রান বাটন প্রেস করে আমি করতে পারি। এবং আমার পুরো আউটপুট উইন্ডোটাকে যদি ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল+L এটা দিলে পুরো নিচের যে আউটপুটটা সেটা উইন্ডোটা ক্লিয়ার হয়ে যাবে। আর কোড সেভ করার জন্য আমি আগে দেখাইছি যে কন্ট্রোল+S, সেটা কোড সেভ করার জন্য। আমরা আগে টুকটাক কিছু লিখছিলাম, এগুলো যদি আপনি নতুন করে যে কোডই লিখেন না কেন সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে এটা লাল হয়ে থাকবে সেভ করা পর্যন্ত। তো এটাকে আপনি হচ্ছে সেভ দিলে সেক্ষেত্রে এটা সেভ হয়ে থাকবে। তো এখন মানে যতগুলো ক্যালকুলেশন করবেন সবগুলো কিন্তু এখানে নিচে আউটপুটের মধ্যে চলে আসবে। যেমন আমি সিম্পলি ক্যালকুলেশন করছি, এটা নিচে আউটপুটের মধ্যে দেখাচ্ছে 479 দুইটা যোগ করার পরে। এখন আরেকটা বিষয়, এটা দেখার আগে আমি একটু এই যে এখানে বলা হচ্ছে যে আমার কোন ডিরেক্টরিতে আমি কাজ করব বা আমার যে ফোল্ডার ওটা কিন্তু আমাকে আগে থেকে সেট করে দিতে হবে। তার মানে হচ্ছে আমি ধরেন এখন আমি কোন ডিরেক্টরি আছে সেটা আমি যদি চেক করতে চাই সেক্ষেত্রে আমাকে গেট ওয়ার্কিং ডিরেক্টরি লিখে এখানে রান করতে হবে। রান করলে সে দেখাবে যে আমি কোন ফোল্ডারে আছি আর কি, কোন ডিরেক্টরির মধ্যে আমি এখন আছি। এই যে এখানে নিচে দেখাচ্ছে ইউজার, ডেস্কটপ, ডকুমেন্টস, বেসিক্স অফ ডেটা অ্যানালাইসিস, এই ফোল্ডারে আমি এখন আছি। তো এটা সে আমাকে দেখাচ্ছে এবং এই ফোল্ডারের মধ্যে আপনার সবগুলো ফাইল রাখতে হবে। ঠিক আছে, এসব মানে আপনার যে ফাইল নিয়ে কাজ করবেন, ডেটা ফাইল, তারপরে কোড, এই ফোল্ডারের মধ্যে রাখলে সেক্ষেত্রে আপনার আর কষ্ট হবে না। না হলে আপনার যখন ডেটা ইনপুট করবেন, এটা আমি পরে দেখাতাম আর কি, ডেটা ইনপুট করলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে আবার ওই যে পাথ লোকেশনটা দেখিয়ে তারপরে হচ্ছে ডেটাটা ইনপুট করতে হবে। কিন্তু যদি আগে একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনি ডেটা ইনপুট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা আমি একটু দেখাই কিভাবে করি। আচ্ছা, এখানে আমি একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করতেছি আমাদের ফার্স্ট সেশন দিয়ে। তো এখন ফার্স্ট সেশনের মধ্যে আপনি আপনারা সেম কাজটা করেন, ফার্স্ট সেশনটা ক্রিয়েট করে এর মধ্যে আপনার যেই আমি তো প্রোভাইড করছি মনে হয় ওই যে ইয়াটা কোড ফাইলটা, লেকচার 1 দিয়ে যে কোড ফাইলটা আছে ওটা আপনারা এটার মধ্যে রাখেন, ওইটা রাখেন। তারপরে হচ্ছে মানে আপনার ক্লাসের জন্য যে যা যা লাগবে সেগুলো ফার্স্ট ক্লাস সেশনের জন্য সেগুলো আপনি এটার মধ্যে রাখেন। রাখার পরে এখন সুজন কি ধরতে পারতেছো, বা যে শরীফ আহমেদ আপনারা কি ধরতে পারতেছেন? আমি এটা মানে দেখাচ্ছি যে আপনার একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনি আগে প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে যেখানে আপনার সবকিছু থাকবে। এই যে নিউ প্রজেক্টে গিয়ে দেখা যাচ্ছে এটা এক্সিস্টিং ডিরেক্টরি, নিউ ডিরেক্টরি দেখাচ্ছে। এখানে ক্রিয়েট প্রজেক্ট দিলে আমার ওই প্রজেক্টে নিয়ে যাবে, নতুন করে একটা উইন্ডো ক্রিয়েট হবে, এখানে পুরো একটা নতুন করে একটা ইয়ে চলে আসবে। আপনার এটা একটু ট্রাই করেন, এটা ট্রাই করার পরে আমি দেখাবো আর কি। এটা এতটুকু পর্যন্ত একটু দেখেন তো।
প্রজেক্ট ফোল্ডার কি ক্রিয়েট করা গেছে? সৌরভ বড়ুয়া, সুজন, তসলিম স্যারের কি অবস্থা? কমেন্টটা আরেকবার একটু দেখান। এখান থেকে নিউ প্রজেক্ট, ঠিক আছে, নিউ প্রজেক্ট থেকে আমি যেই ফোল্ডারটা হচ্ছে আমি ক্রিয়েট করছি, ঠিক আছে, আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে হবে। আমার হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা সেশনের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবো। তো আমি অলরেডি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি ফার্স্ট সেশন দিয়ে। তো এক্সিস্টিং ডিরেক্টরিতে ক্লিক করে আমার ওটা দেখাই দিতে হবে আর কি, যে আসলে এটা কোথায় আছে, ঠিক আছে। ওটা হ্যাঁ দেখাই দিলে এই যে আমার ডেস্কটপে আমি রাখছিলাম ফার্স্ট সেশন দিয়ে, ঠিক আছে, ওপেন দিলে ওইখানে ক্রিয়েট প্রজেক্ট দিলে এটা ওইখানে একটা সেশন তৈরি হয়ে যাবে আলাদা করে। তো আমি অলরেডি এটা দিছি, আমি এই কারণে এখন আর এটা আহ একটু দেখাচ্ছি আমার যে ইয়াটাতে ডেস্কটপের মধ্যে অলরেডি আমার এটা একটা তৈরি করা আছে। এই যে এখানে ফার্স্ট সেশন এটা দেখা যাচ্ছে, এখানে হ্যাঁ দেখা যাচ্ছে। এইখানে এখানে এসে এটা জমা হবে আর কি। এখানের মধ্যে কিন্তু নতুন করে এই প্রজেক্টটা ক্রিয়েট হবে, ঠিক আছে, এখানে এসে প্রজেক্টটা ক্রিয়েট হবে, দেওয়ার মাত্রই এখানে চলে আসবে ফার্স্ট সেশন ওপেন ক্রিয়েট প্রজেক্ট, ঠিক আছে, এখানে সরাসরি এখানে চলে আসবে। এই যে এখানে ওই প্রজেক্টের জন্য ওই সেশনের জন্য কিন্তু একটা ওয়ার্কিং একটা যে ফাইল দেখাচ্ছে। এটা কি হয়েছে? প্রজেক্ট ক্রিয়েট করার কাছে কি? হ্যাঁ করেছি। আচ্ছা, এখন ওই প্রজেক্টের মধ্যে কিন্তু আমার এখানে আমি যদি ফোল্ডারের মধ্যে আমার যে কমান্ড ফাইলটা নিয়ে রাখি তাহলে কিন্তু এখানে নিচে দেখাবে আমার যে ফাইল প্লট প্যাকেজ এই যে উইন্ডোটা আছে, এখানে কিন্তু আমার ওই ইয়েটা কোড ফাইলটাও দেখাবে। আমি জাস্ট ওই কোড ফাইলটাকে দেখাচ্ছে হ্যাঁ। কপি পেস্ট করে এখানে নিয়ে আসবো, আর কিছুই না। আমার যে ফাইলটা আমি রাখি, ঠিক আছে, এই যে আমার লেকচার 1 কোড এই ফাইলটা দেখাচ্ছে, এখানে জাস্ট ক্লিক করলে হবে, ক্লিক করলে ওই যে ওই ফাইলটা চলে আসবে। তো এখন আমি যদি ওয়ার্কিং ডিরেক্টরি দেখতে চাই, আর এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, যদি আমার এই যে কমান্ড একটু আমি অলরেডি 3টা ফাইল ওই একটা ফোল্ডারে রাখছি। আমি যদি এখানে কোডটা নিয়ে আসতে চাই তাহলে কিভাবে আনবো, একটু আবার একটু দেখালে ভালো হয়। এইখানে ফাইলগুলো আসছে ফোল্ডারের মধ্যে। ফোল্ডারের মধ্যে অলরেডি হচ্ছে আমার জাস্ট এটা দেখাচ্ছে। আমি হ্যাঁ, হ্যাঁ দেখাচ্ছে দেখাচ্ছে, হ্যাঁ পাইছি। না, যদি এটা হচ্ছে জাস্ট আমি যে ফোল্ডার হিসেবে সেভ দিতে ওই ফোল্ডারটা দেখাচ্ছে আর কি। আচ্ছা, এইখানে আমাদের বেসিক্যালি আর উইন্ডোর মধ্যে কিন্তু এটা থাকতে হবে, মানে এটা জাস্ট নর্মালি আমি ওই ফোল্ডারের মধ্যে আমার ফাইলগুলো কপি পেস্ট করে রাখতেছি, রাখার পরে আমি যখন হচ্ছে আমার আর স্টুডিওকে আমি এটা দেখাচ্ছি, রেকগনাইজ করিয়ে দিচ্ছি যে আমার এটা হচ্ছে প্রজেক্ট ফাইল। সো উইন্ডোজটা ওই প্রজেক্টটা ক্রিয়েট করার পরে কিন্তু আমি এখান থেকে ডাইরেক্টলি এটা ক্লিক করলে আমার এখানে সেই কোড ফাইলটা চলে আসবে। স্বরূপ, কোনো সময় এটা ঠিক আছে?
আমি ট্রাই করতেছি, মানে আচ্ছা, আমি আবারও দেখাই। আমি প্রথমে আমরা যদি আর স্টুডিও থেকে আরেকবার একটু দেখি, আমার ফাইল থেকে নিউ প্রজেক্ট থেকে এক্সিস্টিং ডিরেক্টরি, ওইখান থেকে হচ্ছে আমার যেই ফোল্ডারটা আমি রাখছি, ক্রিয়েট করছি ডেস্কটপে বা যেখানেই হোক, আপনি এটা সি তে হোক বা ডি তে হোক বা যে ফোল্ডারে হোক, ওইখানে ওপেন করার পরে তো আমার একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। এখন ওই ফোল্ডারের মধ্যে আমার ফাইলগুলো আগে এনে রাখতে হবে। আমি আমার এই সেশনের জন্য যে কোড ফাইলটা আমি এনে রাখতে পারি, বা আমার আমি একটা ডেটা সেট শেয়ার করছি, এটাও এখানে নিয়ে এনে রাখা যায়। সেক্ষেত্রে আমার সবগুলো এখানে দেখাবে। যেমন আমি একটা ডেটা ফাইল দিয়েছিলাম, ডেটা, হ্যাঁ, মুভি রেটিংস এর, ওইটা আমি এখানে এনে রাখলে আমার আর স্টুডিওর মধ্যে এগুলো সবগুলো একসাথে দেখাবে। ঠিক আছে, এই যে আর স্টুডিওর মধ্যে আমার মুভি রেটিংস এর ফাইল একটা আমার ছিল, ডেটা ফাইল, ওইটা এখানে আছে, লেকচার 1 কোড, আমার কোড ফাইলটা আছে। সো আমি এখনো কিন্তু ডাটা ইম্পোর্টের বিষয়টা আসিনি, আমি জাস্ট প্রজেক্ট ডিরেক্টরিটা কিভাবে ক্রিয়েট করি আমার সেশন ওয়াইজ এটা আমি দেখাচ্ছি। এবং যেহেতু ফার্স্ট সেশনের জন্য আমি এটা আলাদা করে একটা আমার ডিরেক্টরির মধ্যে ফাইলটা রাখলাম। তো এখানে আমার এভাবে আর কি আমার ডিরেক্টরি বা প্রজেক্ট ফোল্ডারটা আমার চেক করতে পারি। এটা কি হয়েছে শুরু? হ্যাঁ হ্যাঁ সুজন, হ্যাঁ হ্যাঁ, আমি পাই। ওকে, ঠিক আছে। সুজনের তো হয়েছে না, সুজন? হ্যাঁ, আমি এইটা ওপেন করতে পারছি, এই প্রথম সেশনের। আচ্ছা, ওটা কিছু না, এটা জাস্ট হচ্ছে কি আমরা আমাদের ওই ফোল্ডারের মধ্যে সেশন ওয়াইজ যে ডকুমেন্ট গুলো আর কি দিয়ে রাখি, কোড ফাইল, এগুলো জাস্ট ওইখানে রাখতে হবে। রাখার পরে আমি আর স্টুডিওকে ফাইলে গিয়ে নিউ প্রজেক্টে গিয়ে ওটা রেকগনাইজ করিয়ে দিতে হবে যে আমার ওই ফোল্ডারটা কোথায় রাখা আছে। ওইটা ওইখানে ক্রিয়েট করে দিলে তখন আমার এই যে আর স্টুডিওতে যেই ফাইল প্লট এখানের মধ্যে ওটা অটোমেটিক চলে আসবে, ফাইল সেকশনটাতে চলে আসবে। ওখানে দেখাবে যে আমার সবগুলো আমার এই সেশনে আছে। ওটা থাকলে সুবিধা কি, আমরা ডেটা ইম্পোর্ট করার ক্ষেত্রে আমার একটু সুবিধা হবে আর কি। মানে আমার আলাদা করে লোকেশনটা বা হচ্ছে আমার ফোল্ডার কোথায় আছে সেটার জন্য আবার ওইটা আলাদা করে দেখাতে হবে না। বাকি শরীফ আহমেদ, আপনার কি অবস্থা? আসলে মানে আমি তো বুঝতেছি না যে কারো সমস্যা হচ্ছে কিনা। তো যদি কথা না বলে তাহলে আসলে আমি বুঝতে পারবো না। সরাসরি কথা বলতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এতটুকু পর্যন্ত আসলে মানে এরপরে আমরা কিছু ম্যানুয়ালি ডাটা আর কি অবজেক্ট ক্রিয়েট করে দেখবো আর কি কিভাবে আমার ডাটা ফ্রেম তৈরি করা যায় ম্যানুয়ালি। মানে আমি এখনো কোনো ডেটা সেট ইম্পোর্ট করবো না, জাস্ট ম্যানুয়ালি কয়েকটা ভেরিয়েবল ক্রিয়েট করে দেখবো যে আসলে এখান থেকে আমার কিভাবে কিছু মানে আহ, আমার হচ্ছে কমান্ড ক্রিয়েট করে নতুন একটা ডেটা ফ্রেম তৈরি করা যায়। সো এখন এখানে আমি যদি নতুন এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করি, যে A1 আমি অ্যাসাইন করে দিলাম, A1 মানে হচ্ছে 4, জাস্ট এটা হাইপোথেটিক্যালি। সো এখানে কিন্তু আমরা যখন হচ্ছে কোড রান করি, সেক্ষেত্রে কিন্তু আমি এই যে লাইনটাতে আমার যে কোডটা তার সামনে এনে রাখলেও আমার কিন্তু ওই কোডটাই রান হবে। মানে ওই লাইন বরাবর আমার যে কোড আছে, যে কোডটা আছে পুরোটাই সে রান করবে। অথবা আমরা ওই যে অনেক সময় এটা হাইলাইট করে তারপরেও রান করি। তো এখানে কিন্তু এই যে আমার যখন রানটা করছি, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনিং অপারেটর বলা হয়। আমি এটা ইয়েতে ওয়ার্ড ফাইলে পিডিএফ এ দেখেছি। তো আমি এখানে A1 একে আমি 4 অ্যাসাইন করলাম, 4 অ্যাসাইন করলাম, একটা নতুন ভ্যালু ক্রিয়েট হইলো। তো এটা যদি আমি দেখতে চাই A1 এর ভ্যালুটা কত, সেক্ষেত্রে আবার রান করলে আমার নিচে দেখাবে আউটপুট ফাইলে যে A1 মানে হচ্ছে 4। সো এটা আমি ইকুয়ালস টু দিতে পারি, অ্যাসাইনিং অপারেটর দিতে পারি। কিন্তু ইকুয়ালস টু না দিয়ে অ্যাসাইনিং অপারেটর দেওয়ার কারণটা হচ্ছে ইকুয়ালস টুর আবার অন্য ব্যবহারও আছে।
মানে যখন অন্যান্য আরো অনেক বড় কমান্ড লিখবো তখন হয়তো ইকুয়ালসটা আমার বিভিন্ন আরো ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এই অ্যাসাইনিং অপারেটর কিন্তু আর কোনো কাজ নেই, এই একটা কাজে মানে সে অ্যাসাইন করবে বা ক্রিয়েট করবে অবজেক্ট, এটা হচ্ছে কাজ। এই কারণে বেসিক্যালি অ্যাসাইনিং অপারেটরটা ইউজ করা হয়, কিন্তু ইকুয়ালস টু দিলেও কিন্তু আমার কোনো ভুল হবে না, ওই পার্টিকুলার ওই অবজেক্টটাই ক্রিয়েট করবে, মানে এখানে কোনো সমস্যা নেই। ইকুয়ালস টু ইউজ করা যায়, অ্যাসাইনিং অপারেটর ইউজ করা যায়। সো আমি আরেকটা যদি ভেরিয়েবল অবজেক্ট ক্রিয়েট করি b1, সেটা আমি ক্রিয়েট করলাম, b1 ইকুয়ালস টু আমার 10 হইলো। So, এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি আহ, এখানে নেম নামে একটা হচ্ছে আমি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব। এবং এখানে একটা বিষয় আছে, আমি এখানে যে সিটা দিলাম, সি, তারপরে আমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমার আহ, কি বলে ডাবল কোটেশন দিয়ে এ কমা বি কমা সি এটা লিখছি। এটা লেখার কারণটা হচ্ছে আমার নেমটা কিন্তু এই যে আমরা বললাম না যে আমাদের দুই ধরনের ভেরিয়েবল আছে, ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটেটিভ, আর একটা হচ্ছে নিউমেরিক্যাল। সো কোনো ধরনের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে so আমরা আসলে যেহেতু এটা লেটার, আমি এ বি সি তিনটা লেটার দিয়ে তিনজনের নাম বুঝাচ্ছি, এবং সিটা হচ্ছে আমার ভেক্টর, মানে ভেক্টরটা হচ্ছে আমার সেট অফ আমার যে লিস্ট, যেখানে কয়জন কয়টা অবজেক্ট থাকবে তার একটা লিস্ট। যদি এখানে একটা থাকতো তাহলে কিন্তু আমি সি দিতাম না, যেভাবে আমি এখানে a1 ইকুয়ালস টু মানে অ্যাসাইনিং 4 দিছি। এখানে যেহেতু মোর দেন ওয়ান লেটার এখানে, এই কারণে কিন্তু আমি এখানে সিটা দিয়ে আমি বুঝাচ্ছি যে সিটা হচ্ছে আমার একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে আমার তিনটা লেটার থাকবে, যেটা দিয়ে আমি হচ্ছে আমার নেম নামে একটা নতুন ভেরিয়েবল অ্যাসাইন করব। আমাকে কি বোঝা যাইতেছে? তো নেম নামে কিন্তু একটা আমার ভেরিয়েবল তৈরি হয়েছে এখানে, এবং এখানে দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু আমার ক্যারেক্টার হিসেবে আসছে, তিনটা ক্যারেক্টার এ বি সি, তিনটা ক্যারেক্টার, যেটাকে আমরা হচ্ছে নেম নিয়ে দিয়ে ডিফাইন করছি। এখন আরেকটা যদি আমি অবজেক্ট ক্রিয়েট করি এইজ দিয়ে, সো এইজ তো এখানে আমার ডাবল কোটেশন হবে না, কারণ এইজ তো আমার নিউমেরিক্যাল একটা ফরম্যাট, যেহেতু নিউমেরিক্যাল বা কোয়ান্টিটেটিভ, সেই কারণে এটাকে আমরা হচ্ছে আহ তিনটা নাম্বার দিয়ে এটা আমি দেখালাম। সো এটা যদি আমি রান করি এইজ, এখানে কিন্তু যে দেখাচ্ছে NUM মানে হচ্ছে নিউমেরিক্যাল। সো এ এর জন্য 12, বি এর জন্য 14, এভাবে করে আমার মানে ওই পার্টিকুলার রেসপেক্টিভ ক্ষেত্রে আমার এখানে তিনটা আমার নাম্বার চলে আসছে। ঠিক আছে সুজন, আহ স্যার, তসলিম স্যার কি অবস্থা স্যার? সৌরভ বড়ুয়া, শরীফ আহমেদ? এজ দুইটা 32 36 এজ এক দেখাচ্ছে কেন ভালোভাবে 32 এবং 33 স্যার দেখাচ্ছে যে এজ একই জিনিস কেন? বুঝি না স্যার, 32 33। এজ এই হ্যাঁ, দুটোর পার্থক্যটা কি? এটা এটা পার্থক্য না, এটা আসলে আমরা তিনটা পার্টিকুলার এখানে তো স্যার আমরা বেসিক্যালি হচ্ছে এটা ম্যানুয়ালি কিন্তু আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি আর এর মধ্যে। সো আমি হাইপোথেটিক্যালি হুম ধরে নিচ্ছি আমার এখানে হচ্ছে একজন রেসপন্ডেন্টের নাম তিনটা আছে, হুম তাকে হচ্ছে আমি হুম সি দিয়ে ক্যারেক্টার দিয়ে এখানে ABC ডাবল কোটেশন দিয়ে দিলাম। তারপরে হুম এইখানে ডাবল কোটেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের যেহেতু ক্যারেক্টার ভেরিয়েবল বা হচ্ছে ফ্যাক্টর, মানে এটা কোনো ধরনের নিউমেরিক্যাল না, তার জন্য এটাকে আমি হুম কোটেশন দিয়ে দিছি। হুম তা না হলে কিন্তু ওই যে আর এটাকে হচ্ছে ইয়া হিসেবে নিয়ে নিবে, মানে মানে যদি না আচ্ছা নিই সেক্ষেত্রে সে এটাকে হচ্ছে ফ্যাক্টর হিসেবে মানে সে এটা ট্রিট করতে পারবে না, তার জন্য ABC তিনটা লেটার দিয়ে দিলাম। এটা হচ্ছে স্যার হুম ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আমরা বলছিলাম, যেটা হচ্ছে হুম নমিনাল হুম আর কি, হুম এটা হুম কোনো ধরনের নাম্বার থাকবে না। আর এইজটা হচ্ছে আমি এটা ধরে নিলাম যে আমার A এর জন্য 12, বি এর জন্য 14, সি এর জন্য 17, এবং হুম এখানে এটা যেহেতু এইজ একটা আমার নাম্বার, এস তো কোনো হুম ধরনের লেটার না, এটা একটা নাম্বার, তার জন্য এখানে ডাইরেক্টলি আমি 12, 14, 17 দিয়ে একটা আমি অবজেক্ট ক্রিয়েট করলাম এইজে। এবং এইটা স্যার হুম
এইজটা আসলে এখানে যদি আমি মানে যদি এইজের মধ্যে আমি ডাবল কোটেশন দিই, সেক্ষেত্রে কিন্তু হুম, আমি এইজের আর কোনো এভারেজ বের করতে পারবো না, সাম বের করতে পারবো না। পারবো না। হুম 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 মানে এটা আর হবে হুম না, এটা যেহেতু এটা নিউমেরিক্যাল ফরম্যাট। আর এটা হুম আমরা হুম সবসময় এই যে এইজের যদি আমি একটা সাম বের করতে চাই, তাহলে সাম ব্র্যাকেট এইজ দিলে কিন্তু আমার সাম চলে আসবে, যে এই তিনটা এইজের সাম হচ্ছে আমার 43। তো সিমিলার মানে এটা এই কারণে এটা আসলে মানে কি বলে হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ফরম্যাটে আমরা দিয়ে থাকি। কিন্তু হুম যদি আমি তারপরে দেখাই, যদি আমি এইজ কে হচ্ছে ইয়ে করে দিই, যদি ডাবল কোটেশন দিই, তাহলে কি দেখায় একটু আমরা চেক করি। এখন আবার কিন্তু এইজ ক্যারেক্টার হয়ে গেছে, কিন্তু ক্যারেক্টার ভেরিয়েবলে কিন্তু কোনো ধরনের আমার সাম হয় না, এভারেজ হয় না। না না, আসবে না। এখন হুম ইরোর দেখাবে, এটা সাম করতে গেলে দেখাবে ইরোর, কারণ এটা তো হুম আসলে হুম এই বয়স তো কখনো হুম হুম ক্যারেক্টার দিয়ে হয় না। সো আমরা এটাকে হুম আবার হচ্ছে নিউমেরিক্যাল ফরম্যাটে কনভার্ট করে দিই, হয়ে গেছে। আর জেন্ডারটা ও, স্যার এখানে কিন্তু সিটা দেওয়ার কারণ আমি বলছি, সিটা দেওয়ার কারণ হচ্ছে সিটা হচ্ছে একটা ভেক্টর, মানে আমি যতগুলো অবজেক্ট ক্রিয়েট করব, মানে ভিতরে আমার মেল ফিমেল মেল, এগুলো হচ্ছে হুম 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 লিস্ট অফ, একসাথে কয়েকটা লিস্ট একসাথে আমার ক্রিয়েট করার জন্য আমি সিটা ইউজ করি। সি হচ্ছে কি আমাদের ব্যাপার? ভেক্টর অফ আচ্ছা। লিস্ট, ভেক্টর অফ হুম অর্ডার্ড হুম লিস্ট। সো এখানে আমি হুম জেন্ডার হুম, হচ্ছে বুঝছি। আমি নামে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখানে কিন্তু সব দেখেন, সব জেন্ডার নামে একটা অর্ডার ক্রিয়েট হয়েছে। এটা তো হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এটা কোনো নাম্বার হয় না। সো এখন আলটিমেটলি আমাদের তিনটা, আমি ম্যানুয়ালি তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম আর এর মধ্যে, এবং এটা কিন্তু আমার এই উইন্ডোজ হুম দেখেন ডান পাশের যে এনভায়রনমেন্ট ফাইলের মধ্যে চলে আসছে। এইজ, নেম, এইজ, জেন্ডার নামে তিনটা আমার হচ্ছে অবজেক্ট চলে আসছে। সো এখন আমি এই তিনটা অবজেক্টকে আলাদাভাবে দেখতে পারি, যে নেম দিয়ে যদি আমি হচ্ছে রান করি, নেম কি কি আমি হুম লিখছি ওটা দেখাচ্ছে। আবার এইজ যদি আমি হচ্ছে রান করি, দেখাবে যে আমার কয়টা ওয়েজ আছে। বা জেন্ডার হইলো হুম সেম, জেন্ডার দিয়ে যদি ইয়ে করি, তাহলে আমার মেল ফিমেল মেল তিনটা আমি হচ্ছে ক্রিয়েট করছি, তিনটা ভ্যালু দিয়ে, তিনটা হচ্ছে লেটার দিয়ে। হুম এখন স্যার এই যে তিনটা নেম এজ জেন্ডার, তিনটা হুম, অবজেক্টকে আমি একটার মধ্যে নিয়ে আসতে পারি। আচ্ছা। একটার মধ্যে যদি নিয়ে আসি, সেক্ষেত্রে যে মাই লিস্ট অ্যাসাইনিং অপারেটর, এটা হচ্ছে অ্যাসাইনিং অপারেটর, এটা আপনার ওই যে অল্টার মাইনাস প্লাস মাইনাস একটা চিহ্ন আছে, তার মধ্যে অল্টার প্লাস মাইনাস দিলে দেখবেন যে সাইনটা চলে আসছে। অল্টার প্লাস মাইনাস, আপনার কিবোর্ডের যে অল্টার বাটনটা আছে এইটা, প্লাস মাইনাস যে বাটনটা একসাথে দিলে দেখবেন যে এটা এই অ্যাসাইনিং অপারেটর বলা হয় আর কি, এটা চলে আসছে। আচ্ছা। সো হুম আমি এই তিনটা ভেরিয়েবল বা অবজেক্ট আমি ক্রিয়েট করছি, তিনটাকে আমি একটা লিস্টের মধ্যে দেখতে চাই। সেক্ষেত্রে মাই লিস্ট, এটা আমি আমার মতো করে দিব, এটা সেটা হুম যেভাবে মাই লিস্ট দিয়ে আমি, ম্যানুয়াল ইনপুট করবো আমি। হ্যাঁ, হুম এটা হচ্ছে লিস্ট দিয়ে আমার কোনটাকে কি আমি কি বুঝাইছি, নেম মানে হচ্ছে আমার নাম, নেম, এজ, জেন্ডার, এটা দিয়ে আমি হচ্ছে একটা লিস্ট তৈরি হয়ে গেছে আমার, তিনটা লিস্ট, নেম, এজ, জেন্ডার, এবং কোনটা কোন ক্যারেক্টার হুম, হুম। কিভাবে আছে সেটাও এখানে দেখাচ্ছে। ও বাহ। সো এখন আমি পার্টিকুলারলি, এখানে আরেকটা বিষয় আছে সেটা বলিনি, যদি আমি কোনো একটা আমার ডেটা সেট আছে, সেখান থেকে আমি পার্টিকুলার কোনো একটা কলাম সম্পর্কে জানতে চাই, আমার যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোর জন্য আমাকে ডলার সাইন ইউজ করতে হবে। আমার এখানে ডেটা সেটের, এইখানে হচ্ছে আমার মাই লিস্ট নামে একটা আমার ক্রিয়েট হয়েছে। এখানে যদি হুম আমি আমার যদি আমি এখানে জেন্ডার সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে জেন্ডার দিয়ে আমার রান করলে এখানে জেন্ডার সম্পর্কে সে বলবে। আবার যদি ডলার সাইন এ দিয়ে রান করে, আমার ওই তিনটা যে অবজেক্ট আছে তার মধ্যে পার্টিকুলার কোনটা সম্পর্কে আমি জানতে চাই, সেটা এখানে ডলার সাইন দিয়ে লিখলেই ওই সম্পর্কে আমাকে এখানে তথ্য দিয়ে দিবে আউটপুট ফাইলে নিচের মধ্যে। হুম তো এটা গেলো আমাদের লিস্ট ক্রিয়েট করা হয় কিভাবে সেটা। এরপরে আমাদের ম্যাট্রিক্সের বিষয়টা একটু দেখি। ম্যাট্রিক্স তো আহ, এখানে আমাদের যে ম্যাট্রিক্স রান করার বিষয়ে আমি একটু বলি। এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা যদি আমি কলাম ওয়াইজ দেখি, 147 একটা কলাম, 258 একটা কলাম, 369, এই 100, 200, 300, এটা তার মানে এখানে আমাদের চারটা, একটা দুইটা তিনটা চারটা কলাম আছে, এবং আমাদের রো হচ্ছে তিনটা। এটা, ম্যাট্রিক্স বলতে এই ডিজাইনটাকে ম্যাট্রিক্স বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, এক এই দুই তিন। ডিজাইনটাকে স্যার ম্যাট্রিক্স বলে। সো এটা আচ্ছা আচ্ছা। এটা ম্যাট্রিক্সটা ক্রিয়েট করতে পারি আমি এখানে, আমার যে ম্যাট্রিক্সের যে একটা ইয়ে আছে, আমাদের কোড আছে। জাস্ট আপনি নর্মালিও যদি এখানে ম্যাট্রিক্স লিখি আর কি, এই যে ম্যাট্রিক্স লিখে এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সি, সি দিয়ে আমি বুঝাইলাম আমার এখানে কতগুলো কলাম আছে। 147 লিখলাম কমা কমা দিয়ে, 258, 369,
কমা দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটটা কমপ্লিট করার পরে আমি লিখবো হচ্ছে আমার কতগুলো কলাম এখানে আছে, নাম্বার অফ কলাম। নাম্বার অফ কলাম ইকুয়ালস টু 4 দিছে, যেহেতু এখানে 4টা কলাম আছে। তো এটা দিয়ে যদি রান করি, সে এক্স নাম দিয়ে নতুন একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করবে। এক্স এক্স নাম দিয়ে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করবে এবং দেখাবে এটা কোন ফরম্যাটে আসছে। এখানে ক্লিক করলেই হবে। এখানে এনভায়রনমেন্ট যে উইন্ডোটা আছে, এখানে ক্লিক করলেই আমার এই যে কোড ফাইলের মধ্যে আলাদা করে একটা, এখানে নতুন করে একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এখানে দেখাবে যে আমার যে ম্যাট্রিক্সের মধ্যে আমি যে যে ভ্যালুগুলো নিচ্ছি সেগুলো আসলে কিভাবে আছে, মানে 4টা কলাম 3টা আমার রো। সো এটা এইভাবে আপনি ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারবেন। এটা হলো ম্যাট্রিক্সের বিষয়। এখন আসি স্যার, এখন আমাদের তো মানে 3টা আমরা ভেরিয়েবল দেখছি, যেখানে আমরা নেম, এজ, জেন্ডার এই 3টা দিয়ে আমরা দেখছি। এখন এটাকে আমরা হচ্ছে একটা ডেটা ফ্রেমের মধ্যে ঢুকাবো। ডেটা ফ্রেমের মধ্যে ঢুকানোর জন্য আমাদের এটা আমরা বিভিন্নভাবে করি। এটা যেহেতু ম্যানুয়ালি করছি, এই কারণে এটার কমান্ডটা হচ্ছে DATA.FRM, ডেটা ফ্রেম। ডেটা ফ্রেমটা একটা ফাংশন, মানে এটা হচ্ছে ফিক্স, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। ডেটা ডট ফ্রেম, এরপরে হচ্ছে আমার যে 3টা ভেরিয়েবল এখানে আছে, নেম, কমা, এজ, কমা, জেন্ডার, যেটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে, কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো। মানে আপনি যে নামটা দেবেন সেই নামে এখানে আপনার ডেটা সেটের জন্য আলাদা একটা ভ্যালু তৈরি হবে। এখানে আমি DATF বা DATV, মানে যেভাবে আপনার ইচ্ছা সেভাবে করে লিখতে পারবেন। হুম হুম তো ডাটা এখানে অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন মানে হচ্ছে ক্রিয়েট করা। আমার যে এক্সিস্টিং যে আমি অবজেক্টগুলো ক্রিয়েট করলাম সেগুলো দিয়ে আমি একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করব। সো করার পরে আমার এখানে কিন্তু এটাও পুরো লিখতে হবে না, আর এর কিন্তু একটা সুবিধা আছে। ধরেন আপনি ডাটা ডট ফ্রেম পুরো লিখতে হবে না, সে ওই যে আমার আর এর যে সফটওয়্যারের মধ্যে ইনবিল্ট কমান্ড গুলো আর কি দেয়া থাকে, তো ভুল করার সুযোগ নেই। সো ভুল করলে এখানে কোনো কমান্ড আসবেও না, এরর দেখাবে। সো ওইভাবে করে আপনার নেম, এজ, জেন্ডার 3টা, যেহেতু আমার অলরেডি আগে এই 3টা আমি কনসিডার করছি, এটা দিয়ে যদি আপনি রান করেন তাহলে সে ডেটা নামে একটা হচ্ছে ইয়ে তৈরি করবে, লিস্ট তৈরি করবে, ডেটা লিস্ট, ডেটা সেট আর কি। এখানে দেখাচ্ছে আমার 3টা অবজারভেশন, 3টা ভেরিয়েবল আছে। এটা হচ্ছে আমাদের মেইন ডেটা ফ্রেম যে বা ডেটা সেট। এইটা আমরা বেসিক্যালি যখন হচ্ছে কোনো ধরনের বাইরের এক্সটার্নাল কোনো সোর্স থেকে ডেটা ইম্পোর্ট করি, তখনও কিন্তু আমরা এই কমান্ডটাই ইউজ করি। আমি কিছুক্ষণ পরে দেখাবো যে কিভাবে ইউজ করি। আমাদের যদি কোনো ধরনের ডাটা সেট ইম্পোর্ট করতে হয়, সেটা এক্সেল হোক বা সিএসভি ফাইল হোক বা স্পেসেস হোক, সেটা কিন্তু এভাবে আমরা করি আর কি। আমি জাস্ট একটু ছোট্ট করে দেখাচ্ছি। ধরো আমার একটা ডেটা আমি অ্যাসাইন করলাম, এখন আমার ওই ফোল্ডারের মধ্যে যে ডেটা আছে আমি এটাই দেখতেছি যে আমার একটা ডেটা অলরেডি এখানে আছে, এটা আমি একটু নিতে চাচ্ছি এখানে। সো আমাকে ওই ডেটা সেট রিড করতে হবে, রিড ডট সিএসভি। তারপরে হচ্ছে আমাদের ওই ফাইলটার নামটা দিতে হবে, মুভি রেটিংস, মুভি রেটিংস ডট সিএসভি। এখানে আরেকটা আমরা কমান্ড দিতে হবে, স্ট্রিং, স্ট্রিং অ্যাজ ফ্যাক্টরস ইকুয়ালস টু ফলস, শুধু এর দিলেও হবে। মানে আমি যদি কোনো বাইরের থেকে বা আমার কোনো এক্সটার্নাল কোনো একটা সাইট থেকে আমার ডেটা ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমার সিএসভি ফাইল হলে আমি সিএসভি লিখবো। যদি এটা স্ট্যাটা হয় সেক্ষেত্রে আমি তার যে এক্সটেনশন সেটা লিখবো ডিটিএ। যদি এক্সেল হয় সেক্ষেত্রে এক্সএলএক্স লিখবো। লিখে আমি এভাবে হচ্ছে আমি ডেটা ইম্পোর্ট করতে পারবো। কিন্তু আমি আগের যে ডেটা ফ্রেমটা ক্রিয়েট করছি, এটা কনফিউজড যাতে না হন এই কারণে বলতেছি। এইটা যেহেতু আমি ম্যানুয়ালি করছি, তার জন্য আমার ডেটা ডট ফ্রেম দিয়ে আমার এটা করতে হয়েছে। কিন্তু আমি তো ম্যানুয়ালি তো সবসময় আমার অ্যানালিসিস করবো না, আমার নিশ্চয়ই কোনো একটা ডেটা সেট থাকবে, ওটা নিয়ে আমি কাজ করতে চাই। সেক্ষেত্রে আমাকে ওটাকে রিড করাইতে হবে। মানে ওইটাকে হচ্ছে আমার এখানে যদি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে একটা আমার ওই ডেটার একটা নাম দিতে হবে, দিয়ে এটাকে অ্যাসাইন করে দিতে হবে, এবং রিড ডট সিএসভি এটা দিচ্ছি এটা বোঝানোর জন্য যে ওটা সিএসভি ফাইল।
এবং এরপরে ফার্স্ট ব্র্যাকেটে আমি ডাবল কোটেশনের ভিতরে আমি আমার ওই ফাইলটা কি নামে আর কি দেওয়া আছে ওই নামটা এক্স্যাক্টলি যদি একটু ভুলও হয় সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আপনার ইম্পোর্ট করবে না, এটা ভুল হওয়া যাবে না। ওই নাম দিয়ে আপনার হচ্ছে আপনার এটা এখানে লিখতে হবে কমা দিয়ে। কপি করা যায় না এখান থেকে? হ্যাঁ, কপি করা যাবে, সমস্যা নেই। এরপরে কমা দিয়ে আমি এটা লিখলাম স্ট্রিংস অ্যাজ ফ্যাক্টরস ইকুয়ালস টু ফলস দিয়ে দিলাম। এটা না দিলেও অনেক সময় হয়, কিন্তু এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এইখানে এই যে ডেটা সেটটা আছে মুভি রেটিংস, এই ডেটা সেটটার মধ্যে আর কি যতগুলো আপনার ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল গুলো যাতে সে সবগুলো, যদি আমি ফলস না করে দিই তাহলে সে সবগুলোকে স্ট্রিং ভেরিয়েবল হিসেবে নিয়ে নিবে, বা ফ্যাক্ট মানে সে সবগুলো স্ট্রিং ভেরিয়েবল হিসেবে যাতে না নেয় তার জন্য আমি এখানে এটাকে ফলস করে দিছি স্ট্রিংস অ্যাজ ফ্যাক্টরস। যদি এটা না করে দিই সেক্ষেত্রে সে সবগুলোকে এক ধরনের ভেরিয়েবল হিসেবে ট্রিট করবে। হুম তো তার জন্য আমরা এটাকে যদি আমি রান করি, এটা আমার নতুন একটা কিন্তু আমার এখানে এই যে এনভায়রনমেন্ট যে উইন্ডোটাতে কিন্তু নতুন একটা আমার ডেটা সেট চলে আসছে, হুম 500 অবজারভেশন, 6টা ভেরিয়েবল। এটা যদি বাইরে থেকে কোনো ধরনের ডেটা নিয়ে আসতে চাই তাহলে আমাকে এভাবে নিয়ে আসতে হবে। এটা কি বুঝতে পারছেন তো? হ্যাঁ বুঝতে হ্যাঁ, এই ফাইলটা স্যার, এই ফাইলটা যে আমি স্যার আপনাকে দিয়ে দিব, আমি সবার সাথে শেয়ার করছি, আপনাকে স্যার এটা দিয়ে দিব। আর এই ফাইলটা নিয়ে আর কি আমরা পরবর্তী ক্লাসে আর কি একটা ডিটেলস কিভাবে এটার ডেটা ম্যানেজমেন্ট করতে হয়, ডেটা ক্লিনিং করতে হয় এই ফাইলের মধ্যে থেকে আর কি, এগুলো স্যার দেখাবো। মানে আপনি যদি একটা ডেটা সেট দিয়ে করতে পারেন তার মানে হচ্ছে আপনার কাছে যেই ডেটা সেটই থাকুক না কেন আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে করতে হয়। কমান্ড গুলো সিমিলার হবে, জাস্ট আপনি আপনার মতো করে মডিফাই করে দিবেন। হুম আচ্ছা, আমরা যদি সরাসরি এইখানে কোড না দিয়ে আমরা যদি ইনপুট ডাটা সেটে যাই অথবা হচ্ছে নিচে যে ফাইল প্লট ওইখান থেকে আসে ওইখান থেকেও তো আমরা তো ডাটা সেট ইম্পোর্ট করতে পারি। হ্যাঁ হ্যাঁ, করা যাবে। এই যে এখানে ফাইল থেকে এই যে ইম্পোর্ট ডেটা সেট। আছে অথবা হচ্ছে এই যে এখানে যে ফার্স্ট সেশন আর লেকচার আর ওয়ান আর কোড, দ্যাট মিনস এই এনভায়রনমেন্টের প্লটের নিচে এখানে তো ক্লিক করলে তো এটা অটোমেটিক্যালি ইনপুট ডাটা সেট না দেখাবে না, এটা এখান থেকে ইম্পোর্ট এখানে। হবে না, এটা এখান থেকে ইম্পোর্ট হবে না। এটা এইখানে একটা ইম্পোর্ট ডেটা সেট অপশন আছে, এটা এখান থেকে দিলে এটা ইম্পোর্ট হবে না। এটা বাট এখানে নিচে এটা ক্লিক করতে হবে তাহলে। এটা ক্লিক করলে ইনপুট ডাটা সেট দেখাচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে এটা ইম্পোর্ট হবে। এই যে এখান থেকে আমার যে যদি ফোল্ডার থেকে প্রজেক্ট ফোল্ডার থেকে আমি নিয়ে আসতে ক্লিক চাই। করলে তো আমার ইনপুট ডাটা সেট দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না এটা করা যাবে। এটা এখান থেকে হুম, ক্লিক করার পরে ওই যে ইম্পোর্ট ডেটা সেটে ক্লিক করতে হবে, তাহলে এই যে আমার হুম, দেখাচ্ছে কিন্তু এই যে উইন্ডো দেখাচ্ছে আমার ফাইলটা কোথায় আছে, তারপরে এই যে ফরম্যাটটা দেখাচ্ছে। এগুলো যেভাবে আছে এবার যদি আমি এখানে ডাইরেক্টলি ইম্পোর্টও দিই তাহলে কিন্তু এখানেও ইম্পোর্ট হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। কিন্তু যেহেতু মানে কোডিং বিষয় তো আমরা ম্যানুয়ালি করলে কি হয়তো আমরা শিখতে পারবো, তার জন্য আর কি কোড করে লেখাটা ভালো আর কি। আদারওয়াইজ এভাবেও করা যাবে, যে অলরেডি চলে আসছে কিন্তু আমার ওই এখানে যেভাবে আমি এখান থেকে নিছি সেটাও চলে আসছে। তো করা যাবে, বিভিন্ন ওয়ে আছে। মানে ডেটা ইম্পোর্ট করার অনেকগুলো ওয়ে আছে। প্রথমত হচ্ছে আমি কমান্ড দিয়ে এখানে আমার ফাইলটাকে ওইভাবে রেকগনাইজ করে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি ইম্পোর্ট ডেটা সেট দিয়ে করতে পারবো। সো মানে এখানে আরো অনেকগুলো ওয়ে আছে, আমি যদি আরেকটা ওয়েও দেখাচ্ছি। ডেটা ফাইল চুজ, এইভাবেও কিন্তু আমি নিয়ে আসতে পারবো। এটা জাস্ট কন্ট্রোল এন্টার দিয়ে রান দিলে এই কমান্ডটা দিয়েও নিতে পারবো, যে এখানে আমার দেখাইতে হবে কোন জায়গায় আমার ফাইলটা আছে। ঠিক আছে সৌরভ, সৌরভ, হুম, 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 হুম। এটা আরেকটা ওয়ে। মানে ডাটা ইম্পোর্ট করার আহ, মোটামুটি আর কি 2-3টা ওয়ে আছে আর কি। তো আমি একটা তো হচ্ছে আমি জাস্ট ডিরেক্টলি কমান্ডটা দিয়ে দেখালাম, এই যে read.csv। এখন এটা যদি স্ট্যাটা ফাইল হয় সেক্ষেত্রে ডিটিএ, মানে যেটার এক্সটেনশন যেটা সেটাই সেভাবে আর কি এটা দিতে হবে আর কি।
তারপরে হচ্ছে আমার এখানে যে ফাইলের নেমটা, তারপরে হচ্ছে আমার এই পার্টটা আসলে সবগুলোর ক্ষেত্রে ডাটা ক্ষেত্রে কমন। এই যে স্ট্রিং ফ্যাক্টর ইকুয়ালস টু এফ, এটা সব ডেটা সেটের ক্ষেত্রে কমন, মানে এই পার্টটা জাস্ট কপি পেস্ট করে নিলেই হবে। কিন্তু আমার চেঞ্জ হবে আর কি, এই ভিতরেরটা চেঞ্জ হবে, এবং সে ফাইলের ধরন যদি সিএসভি হয় তাহলে তো সিএসভি, এক্সেল হলে এক্সেল, আর যদি স্ট্যাটা হয় ডিটিএ বা স্পেসিস ক্ষেত্রে ওটার যে এক্সটেনশনটা সেই অনুযায়ী এটা চেঞ্জ হবে আর কি, যে কোডের এক্সটেনশনটা। .txt ফাইলটা কোনটা? অনেক সময় দেখি অনেক .txt দিয়ে ফাইল করে। টিএক্সটি, হুম। ওটা টেক্সট ফাইল, ওটা টেক্সট ফাইল হিসেবে। আমি যদি টেক্সট ফাইল হিসেবে কোনোটা নিয়ে আসতে চাই, মানে আমার হয়তো ওয়ার্ডের মধ্যে টেক্সট আকারে দেওয়া আছে, আচ্ছা আচ্ছা। তো এইভাবে আর কি আমরা ডেটাগুলো ইম্পোর্ট করি। এখন আরেকটা বিষয় আমি দেখাই, যে আমরা যে বিভিন্ন অবজেক্টগুলো ক্রিয়েট করছি, এগুলো আসলে এটার স্ট্রাকচারটা যদি আমি দেখতে চাই এটাও কিন্তু দেখতে পারবো। যেমন আমার যে নেম ভেরিয়েবলটা আমি অবজেক্টটা ক্রিয়েট করছি, এখানে এই যে এটার স্ট্রাকচারটা আমরা তো দেখছি। তারপর এখানে যে এটা দেখাচ্ছে এটা কি ক্যারেক্টার ভেরিয়েবল, এজটা হচ্ছে আমাদের নিউমেরিক ভেরিয়েবল। তারপর আমি নেম, এজ, জেন্ডার এই তিনটাকে আমি একটা লিস্টের মধ্যে ঢুকেছিলাম মাই লিস্ট দিয়ে, ওটা হচ্ছে লিস্ট ভেরিয়েবল। আমার এক্সটা হচ্ছে আমার ম্যাট্রিক্স ছিল, ম্যাট্রিক্স অ্যারে। আর ডেটা ফ্রেমটা হচ্ছে জাস্ট আচ্ছা আমরা তো ডেটা ইয়েটা ইম্পোর্ট করতে হবে আবার, যাই হোক, তো ওইটা এভাবে করে আমাদের এটা দিতে হবে আর কি, ক্লাস ডাটা কোনটা কোন ভেরিয়েবল এটা দেখাবে আর কি এরকম করে, যে ডেটা ডট ফ্রেম। এখন আমাদের মেন বিষয়টা হচ্ছে আমরা তো ডেটা গুলো যেভাবে পাচ্ছি, এটা আমরা যদি আউটপুট হিসেবে আমাদের ফাইলে নিয়ে আসতে চাই, এটা কিভাবে করব? এটার জন্য আমাদের হচ্ছে ডেটা ফ্রেমটাকে এক্সপোর্ট করতে হবে। সেটা আমি যদি সিএসভি ফাইলে করি তাহলে সিএসভি ফাইল হিসেবে আসবে। তো এটার জন্য হচ্ছে রাইট ডট সিএসভি, তারপরে এটা কমন, এটা কিন্তু আমাদের এই ফাংশনটা কমন একদম। আর ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে আর্গুমেন্ট। আর এর ক্ষেত্রে আর কি, মানে প্রথম যেটা আমরা লিখতেছি সেটা হচ্ছে একটা ফাংশন রাইট ডট সিএসভি। তারপরে এটা ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমার কোন নামে হচ্ছে আমি এখানে আমার ডেটা ফ্রেমটা তৈরি করছি ওই নামটা, এটা দিতে হবে। এরপরে হচ্ছে, আচ্ছা আমি এটা একটু ইয়েতে দিয়ে দিই, হুম, ডেটা। তারপরে হচ্ছে এইখানে দিতে হবে আমার, আমি যেখানে ফাইলটা রাখবো আর কি, সেভ করব, সেখানে কোন নাম দিয়ে সেভ করব এটা দিতে হবে। আর রো ডট নেমস ইকুয়ালস টু ফলস দিলাম এই কারণে, আমি যদি সিএসভি ফাইলে নেই, সিএসভি ফাইল তো এক্সেল ফাইলের মতোই, ওইখান থেকে এমনিতেই আমার হচ্ছে 1 2 3 নামে একটা রো থাকেই, ওই কারণে আমি আর রো হিসেবে আর নিলাম না। তো আমি যদি এটা ডাইরেক্টলি হচ্ছে রান করি, তাহলে কিন্তু আমার এখানে নতুন করে একটা আমার এই আউটপুট ফাইল তৈরি হয়ে গেছে, কিন্তু এক্সেল বা সিএসভি হিসেবে নিয়ে আসছে এখানে, সিএসভি রাইট ডট সিএসভি। সো এটা যদি আমি এক্সেল ফাইল হয় সেক্ষেত্রে এক্সএলএক্স এটা দিলে এক্সেল ফাইল হিসেবে আসবে। আর সিএসভি ফাইল আর এক্সেল ফাইল এটা কোনো সমস্যা নেই, এটা তো এক কথাই। আর যদি একটা বিষয় ইন্টারাপ্ট করতে যাচ্ছে, সেটা হচ্ছে হ্যাঁ, উপরে যে 64 কমান্ড ডাটা, আমার ক্যারেক্টার দেন হচ্ছে ডাটা রিড সিএসভি, এটার মধ্যে পার্থক্য কি তাই? এটা এই যে এটা পার্থক্য হচ্ছে আমি এতক্ষণ ধরে যা যা করছি, আমার নতুন একটা যে ডেটা সেট তৈরি করছি নেম, এজ, জেন্ডার দিয়ে, বা আমার যেইটাই হোক, আমি যদি এগুলোকে একটা আউটপুট ফাইলে নিয়ে আসতে চাই, আমি যদি কোনো একটা ম্যানুয়ালি কোনো ভেরিয়েবল জেনারেট করি, অবজেক্ট জেনারেট করি, সেক্ষেত্রে এটা তো জাস্ট ইম্পোর্ট করলাম, এটা তো আলাদা বিষয় এটা, বা এটা ডেটা ফ্রেম তৈরি করলাম, আমি এটা ডিলিট করি ফেলি, এটা তো অন্য একটা অপশন। মানে আমি এখানে ডেটা ইকুয়ালস টু ডেটা ডট ফ্রেম, ডেটা ডট ফ্রেমটা কিন্তু একটা ফাংশন। কিসের ফাংশন? আমি এখানে যে তিনটা অবজেক্ট ক্রিয়েট করছি ওই তিনটা অবজেক্টকে আমি হচ্ছে একটা আহ, আলাদা করে একটা ডেটা সেটের মধ্যে নিয়ে আসছি ডেটা নামে। তো এখন আমার যে এতক্ষণ ধরে আমি যেসব অপারেশন গুলো করছি নেম, এজ, জেন্ডার, প্রত্যেকটাতে আলাদা আলাদা আমার হচ্ছে ভ্যালু ক্রিয়েট হয়েছে। তো এখন এগুলোকে যদি আমি হচ্ছে ইম্পোর্ট মানে আমার আলাদা করে এক্সট্রাক্ট করতে চাই এক্সেল ফাইলে, সেক্ষেত্রে আমাকে এই কমান্ডটা দিলে সেক্ষেত্রে সে আলাদা করে একটা আমার যে প্রজেক্ট ফোল্ডারে আলাদা করে একটা ফাইল ক্রিয়েট করবে। ঠিক আছে, আলাদা করে একটা ফাইল ক্রিয়েট করবে, এটা হচ্ছে আলাদা করে আমার, তার জন্যই কমান্ডটা ইউজ করতে হয়।
মানে রাইট ডট সিএসভি হচ্ছে আমার, আমি কোন ফাইল ফর্ম হিসেবে আমি এটাকে রাইট করব। এটাকে আমি যদি ডক দিই, সে কিন্তু ওই যে ওয়ার্ড ফাইলে নিবে, ঠিক আছে, ওয়ার্ড ফাইলে নিবে। এখানে মানে আমি ডেটা নাম দিয়ে একটা আমার যে এখানে এক্সিস্টিং, টিএক্সটি তাহলে এখানে কি টিএক্সটি হবে? না না না, এটা এটা আমি এটা আগে হচ্ছে রান করে তারপর দেখাচ্ছি। আমার এখানে রাইট ডট সিএসবিটার মেইন কারণ হচ্ছে আমার, আমি ডাটাটাকে হচ্ছে সিএসবি ফাইলে এক্সপোর্ট করতে চাই। সিএসবি ফাইলে এক্সপোর্ট করতে চাই। এতক্ষণ ধরে আমি যা করছি, নেম, তারপরে এজ, জেন্ডার, তিনটা অবজেক্ট ক্রিয়েট করছি না, এই তিনটা অবজেক্টের ভিতরে তো তিন ধরনের আমার লেটার আছে, ভ্যালু আছে। নেমের জন্য আমি তিনটা লেটার দিছি, তারপরে এজের জন্য আমি তিনটা ভ্যালু দিছি, জেন্ডারের জন্য মেল ফিমেল মেল দিছি। মানে এটা জাস্ট এক্সাম্পল হিসেবে যদি আমি এইভাবে আমার ওই পার্টিকুলার ম্যানুয়ালি যদি কোনো ডেটা সেট আমি এইভাবে করে করে আসি, সেক্ষেত্রে আমাকে যদি এটা ইম্পোর্ট করতে হয়, আলাদা করে আমার নিয়ে আসতে হয় ফাইল হিসেবে, সেক্ষেত্রে আমরা এই কমান্ডটা ইউজ করি। আর এখানে আমি আবারও বলতেছি, রাইট ডট সিএসবিটা হচ্ছে কিন্তু আমার সিএসবি ফাইল হিসেবে আমি রাইট এই করতে কমান্ড চাইতেছি। ইউজ না করে উপরে ওই যে উপর থেকে ওপেন করা যায় না ডাটা? না, আমি তো ওপেন করতে পারবো, আমার ওটা নিয়ে সমস্যা না, কিন্তু আমি বলতেছি আমি যদি একটা আলাদা করে ফোল্ডার ক্রিয়েট করতে চাই আমার এই ফাইলটা নিয়ে, হুম হুম মানে আমি আমার যে প্রজেক্ট ফোল্ডারটা ক্রিয়েট করছি না, ওইখানে আমি একটা ফাইল নিয়ে আসতে চাই। আমার যে ফোল্ডারটা আছে, যেটা আমি ফার্স্ট সেশন নামে ক্রিয়েট করছি, ওই ফোল্ডারের মধ্যে আমি এটা আমার সিএসবি নামে একটা ফাইল ক্রিয়েট করব, এতক্ষণ যা কাজ করছে সেগুলো দেখার জন্য, যে আসলে ওই তিনটা আছে কিনা। তো এখানে আমার এই ডেটাটা হচ্ছে আমার ওই যে ডেটা পোস্ট ডেটা ডট ফ্রেম, ওই ডেটা। আর এই ডেটা ডট সিএসবি নামে আমার ওই ফাইলটা প্রজেক্ট ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করব। আর আমার এক্সেল ফাইলের মধ্যে কিন্তু এমনিতে রো থাকে 1 2 3 দিয়ে, এই কারণে আমি রো ডট নেমসটাকে পজ করে দিছি। যদি এটা না দিতাম তাহলে সে আবার নতুন করে আরেকটা রো তৈরি করতো, কারণ এটা এক্সেল ফাইলে তো এমনিতে 1 2 3 দিয়ে সিরিয়াল থাকে। যদি আবার নতুন করে এটা না দিই তাহলে সেটা আবার নতুন করে হচ্ছে নতুন রো ক্রিয়েট করবে। তো এটা রান দেওয়ার সাথে সাথে সে আমার এখানের মধ্যে কিন্তু নতুন করে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে আমার যে প্রজেক্ট ফোল্ডারে। আমি যদি এখান থেকে একটু দেখি, ফাইল ফার্স্ট সেশন ডেটা, এটাকে দেখা যাচ্ছে ডেটা দিয়ে। হুম। ওটা কিন্তু রাইট ডট সিএসবি করে করছি দেখে সেটা আসছে, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে নেম আছে, এক্সেল ফাইলটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে নেম এজ জেন্ডার। এটা তো ম্যান্ডেটরি না যে সবসময় আনতে হবে, মানে এটা যদি আমি রাইট করতে চাই, না আমি যে ভেরিয়েবল গুলো নিয়ে এতক্ষণ কাজ করছি ম্যানুয়ালি, ডেটা ফ্রেম ক্রিয়েট করছি, ওই ডেটা ফ্রেমটাকে যদি আমি হচ্ছে এক্সট্রাক্ট করি আমার একটা সিএসভি ফাইলে, সেক্ষেত্রে সেটা কিভাবে আনি তা দেখানোর জন্য আর কি এটা করা। মানে আমি রো ডট নেমসটাকে কিন্তু ফলস করে দিছি, কারণ আমার এখানে এমনিতে 1 2 3 4 দিয়ে আছে, তো এই কারণে আমি ওটাকে ফলস করে দিছি। আবার আমার যেহেতু তিনটা ভেরিয়েবল নিয়ে আমি অবজেক্ট ক্রিয়েট করছি, নেম এজ জেন্ডার, তো ওটার জন্য আর কি আমার যদি জাস্ট সিএসভি ফাইল হিসেবে দেখতে চাই, জাস্ট আউটপুটটাকে এক্সট্রাক্ট করা আর কি, আর কিছু না। সেটা করতে হলে আমার ওই কমান্ডটা ইউজ করতে হবে। ঠিক আছে, স্বরূপ, সুজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার হ্যাঁ বেস আমার বেসিক্যালি কিন্তু এটা জাস্ট আমি আউটপুটটাকে এক্সট্রাক্ট করলাম। আমরা ওই যে ইয়াতে স্ট্যাটাতে যেরকম লগ করি না, ইয়া যে লগ ফাইল, লগ ফাইলের মধ্যে কিন্তু আমরা ওই যে আউটপুট গুলো কিন্তু অনেক সময় ওয়ার্ডে নিয়ে সেভ করে রাখি বা এক্সেলে, মানে এগুলো আমাদের সুবিধা মতো যদি আমি আবার এগুলোকে আলাদা ফাইল হিসেবে যদি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এটা লাগবে, কিন্তু এটাতে করতে হবে, এটা নেসেসারি না আর কি। এটা জাস্ট দেখানোর জন্য যে এটাও করা যায় আর কি। তো এতটুকু পর্যন্ত কি আর কোনো সমস্যা আছে? এটা খুব বেসিক জিনিস আজকে দেখালাম আর কি। মানে আমি আরেকটা একটু দেখাই, আমাদের আরো কিছু সাইনিং ইয়ার আছে, অপারেশন আছে।
আচ্ছা, এই যে এইটা একটু এই যে আমরা যে আর এর মধ্যে কিছু সিম্বল আছে আর কি, অপারেশন, বিভিন্ন ম্যাথমেটিক্যাল সিম্বল, প্লাস এগুলো তো নর্মালি আর ম্যাথমেটিক্যাল অপারেটরের মধ্যে প্লাস মাইনাস, এটা মাল্টিপ্লিকেশন, ডিভাইড, এটা হচ্ছে আমার পাওয়ার ফাংশন, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। আর লজিক্যাল অপারেটরের মধ্যে আমি বলছি যে এটা হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, আর এটা হচ্ছে ডাবল ইকুয়ালস টু। ডাবল ইকুয়ালস টু বলতে বোঝাচ্ছে যে মানে আমার যদি কোন একটা জিনিস ট্রু কিনা সেটা চেক করার জন্য ডাবল ইকুয়ালস টু ইউজ করি। তো ডাবল ইকুয়ালস টু দিয়ে এটা চেক করা হচ্ছে আসলে আমার হ্যাঁ। এটা জিনিসটার সত্যতা যাচাই করার জন্য। এটা যদি ট্রু না হয় সেক্ষেত্রে সে ফলস দেখাবে, বাকি ভ্যালুগুলোকে সে ফলস ধরে নিবে। আর এটা হচ্ছে লেস দেন ইকুয়ালস টু, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু। এটা হচ্ছে আমরা যখন হচ্ছে বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালুর রেঞ্জ দিয়ে থাকি, যে আমি এতর মধ্যে চাই নাম্বার, 20-এর মধ্যে বা 20-এর চাইতে বেশি, বা এত থেকে এতর মধ্যে, 10 থেকে 20। তো এই রেঞ্জ গুলো ডিফাইন করার জন্য আমরা এই যে লজিক্যাল অপারেটর গুলো ইউজ করে থাকি। তো এটা আমাদের বেসিক্যালি একদম আর এর যে বেসিক বিষয়গুলো আর কি, আমাদের কোডের বিষয়। তো এই যে আমাদের এখানে লজিক্যালের ক্ষেত্রে আমি যেটা বললাম, ট্রু ফলস কিনা ডাবল ইকুয়ালস টু দিয়ে এটা আমরা চেক করি। আর এখানে আমাদের, আমি একটু নতুন করে একটু ফাইলটাতে যাই। আচ্ছা, এখানে আমাদের আমি আবার একটু মুভি রেটিংস যে ফাইলটাতে, এটাতে যাই। এখান থেকে যদি নিয়ে আসি, তুমি যদি এক্সেল এর সেভ করতে চাও তাহলে কমান্ডটা কি হবে? রাইট ডট এক্সএলএক্স, এক্সএলএক্স সিএসভি ফাইলটা তো আমাদের মনে অলমোস্ট এক্সেল ফাইলই, ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। সিএসভি ফাইলটা তো আমাদের এক্সেল ফাইল হিসেবে আমরা ট্রিট করি, ওটা না দিলেও সমস্যা নেই, সিএসভি দিলে হয়ে যাচ্ছে। আমাদের কাছে এই ফাইলটা তো আছে না, মুভি রেটিংস ফাইলটা আছে, এটা একটু ইনপুট করে দেখাচ্ছি। So, এখানে কিন্তু এই ফাইলটা নিয়ে আমরা পরে আর কি ডেটা সামারি, সামারাইজেশন, ম্যানেজমেন্ট এটা করবো আর কি। তো এটা আমি যদি এক্সেল ফাইলটাই দেখাই, এখানে কিন্তু ফাইল অলরেডি চলে আসছে। তো এখানে আমাদের 562টা হচ্ছে অবজারভেশন আছে। তো এখানে বিভিন্ন টাইপের মুভি নিয়ে কথা বলা হচ্ছে, কমেডি মুভি, অ্যাডভেঞ্চার মুভি, তাদের বিভিন্ন রেটিংস আছে। সেই রেটিংস, রোটেন টমেটো রেটিংস, অডিয়েন্স রেটিং, তারপরে ওই মুভিগুলোর হচ্ছে বিভিন্ন বাজেট আছে মিলিয়ন ইউএসডিতে, এবং সেটা কোন বছরে কত বাজেট ছিল সেটাও দেওয়া আছে, এবং কোন বছরে সেই মুভিগুলো ক্রিয়েট হয়েছে, মানে তৈরি করা হয়েছে সেগুলো আছে। তো এই এই যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটটা আমি ইমেল করছিলাম, ওই ডেটা সেটটা নিয়ে আর কি তাহলে নেক্সট ক্লাসে আমরা ডেটা ম্যানেজমেন্টটা দেখবো আর কি। তবে সবচেয়ে যেটা ভালো হয় একসাথে করলে আর কি, মানে আমি তো এখন দেখাইতেছি, তো যদি প্র্যাকটিস সাথে সাথে করা যায় তাহলে সেটা শেখা যাবে আর কি। তা না হলে এখন তো আমি হয়তো কমান্ড বা কোড ফাইলটা দেখে দেখে করব, ওটা প্র্যাকটিস হয় না আর কি। সাথে সাথে দিলে প্র্যাকটিস হলে তখন এটা সুবিধা হয় আর কি। তো এখন নেক্সট ক্লাসে আমরা আজকে এখান পর্যন্তই শেষ করি। নেক্সট ক্লাসটাতে আমরা এই যে ফাইলটা আছে, ডেটা ফাইলটা আছে, এই ডেটা ফাইলটা নিয়ে আর কি একটু আলাদা করে দেখবো আর কি। এটাতে আমরা এই যে এক্সেল ফাইলটা তো দেখা যাচ্ছে, এখানে এটাতে বিভিন্ন ভাবে দেখতে পারি। মানে আসলে আমার যে মুভি আছে, বিভিন্ন ধরনের মুভি আছে, 562টার মতো মুভি। তো এখানে আমার
মানে এটাকে বিভিন্ন ভাবে দেখা যায় আসলে কোন মুভিতে কতটা বাজেট দেওয়া হয়েছে, বা আমার কমেডি মুভির বাজেট কত, তারপরে অ্যাকশন মুভির বাজেট কত, তারপরে কোন ইয়ারে আমার সবচেয়ে বেশি বাজেট দেওয়া হয়েছে, বা মানে আমার এখানে কোনো ধরনের ডেটা মিসম্যাচ আছে কিনা, বা আমার এখানে কোনো ধরনের এমন কোনো মুভি আছে কিনা যেগুলোতে আমার রোটেন টমেটো রেটিংস এর হাইয়েস্ট, সে রেটিংস যেগুলো পাইছে সেগুলো কয়টা, এরকম মুভি আছে, বা আমার এখানে যে অনেকগুলো বিভিন্ন টাইপের মুভি আছে সেগুলো আমরা ইউনিক ক্যাটাগরি দেখতে পারি, যে আসলে এগুলো আলাদা আলাদা এরকম কতগুলো মুভি আছে এই কমেডি মুভির মধ্যে, সেগুলো হাইয়েস্ট বাজেট দেওয়া হয়েছে কোন ইয়ারে। এটা প্রত্যেকটা বিভিন্ন ভাবে দেখতে পারি আর কি, মানে এটাকে বিভিন্ন ভাবে চিন্তা করলে এখান থেকে অনেকগুলো আর কি ইয়ে বের হবে আর কি, আসলে অ্যানালাইসিস এর অনেকগুলো ওয়ে বের হবে আমি কিভাবে আর কি আমার সামারিটা করতে চাই। তো এইটা এইটা আর কি আমরা নেক্সট ক্লাসটাতে ডেটা ম্যানেজমেন্ট বা ডেটা সামারির মধ্যে এটা কভার হবে। না, আপাতত আজকে যে ক্লাসটার মূল উদ্দেশ্য ছিল আর্টটা কিভাবে আর কি ফাংশনিং করা যায়, তারপরে আর্টটা আসলে আমাদের কিভাবে বেসিক যে বিষয়গুলো সেগুলো শেখা যায় আর কি। এটা আপাতত আজকে এই পর্যন্ত ছিল, এখন কিছু যদি কারো বলার থাকে তাহলে আমরা একটু শেয়ার করবো, না সমস্যা নেই। নেক্সট নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস আমরা স্যার প্রতি শনিবারে আর কি আমি ক্লাস টাইমটা রেখেছি। ওকে, ঠিক আছে ঠিক আছে, তো তাহলে পরের ভালো ক্লাস, হয়েছে। পরের ক্লাসটা হচ্ছে 9 তারিখে। ঠিক আছে। সৌরভ আর সুজন বা অন্যরা যারা একটু কিছু মানে আর এই আজকের যেগুলো বেসিক ছিল এগুলোর উপরে যদি কিছু বলার থাকে। থ্যাংক ইউ জহরু। আমি তাহলে আজকে আমি একটু লিভ করতে চাচ্ছিলাম। হ্যাঁ, নেক্সট ক্লাস ইনশাল্লাহ ঠিক আছে স্যার। আমার পক্ষ থেকে বলার নাই। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক, ওকে থ্যাংক ইউ স্যার। সুজন, সুজন আছে, শরীফ আহমেদ আছে। আর কিছু বলার থাকলে আছে ক্লাস নিয়ে, আর সুজন বা শরীফ আহমেদ আর সাইফুদ্দিন আরিফ, তোমার কি অবস্থা? আজকে কি সালাম আলাইকুম ভাই। আজকে কি থাকতে পারছো নাকি? না না, আমি পুরোটা সময় ইয়েতে ছিলাম, বাট ওই ল্যাপটপের সামনে ছিলাম না আর কি। আমি এই যে আমার ফ্যামিলি আসবে তো, আমি বাসা নিছি, ওইগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর কি। আজকে আসলে বাসা খুব রেডি করা লাগতেছে তাদের। আজকে খুব বেসিক বিষয় ছিল আর কি, মানে একদম বেসিক আর কি, আর্টটা মানে জাস্ট কিভাবে নতুন ফাংশন ক্রিয়েট করা হয়, কিভাবে বিভিন্ন অপারেশন করা হয় ম্যাথমেটিক্যালি বা লজিক্যাল অপারেশন, ডেটা ইম্পোর্ট করা হয় কিভাবে, মানে এইটাই আর কি আজকে অত মানে ডিপ কোনো ইয়েতে হ্যাঁ, ঢুকিনি। দেখতে পাইছি। আর আপনি যদি এটা আপলোড করেন আমার এই লিঙ্কটা দিয়ে আর কি, কোথাও যদি আপলোড করেন আর কি আচ্ছা, ভিডিওটা। ঠিক আছে, আমি ওই যে লিঙ্কটা আমি ইমেল করে দিব আর কি, সমস্যা নেই। আর এমনি টোটাল কতটা ক্লাস ভাই এটার মধ্যে? এখানে টোটাল আমাদের 7টা ক্লাস। আচ্ছা, হুম। সুজন কিছু বলার থাকলে সুজন তুমি ওই যে ডিরেক্টলি বলো। নেক্সট ক্লাস কি আমাদের আগামী শনিবারে হবে? হ্যাঁ হ্যাঁ, আগামী শনিবার 9 তারিখ। আচ্ছা, তাহলে এর মধ্যে আম, এই রেকর্ডিংটা আরেকবার দেখে নিলে মনে হয় পরের ক্লাসটা আরো বেশি ইফেক্টিভ হবে। হ্যাঁ হ্যাঁ, আর যে ডেটা সেটটা দিছি না, ওই যে এক্সেল ফাইলটা আর হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ। সিএসভি ফাইলটা, ওই ডেটা সেটটা নিয়ে বেসিক্যালি আর কি ডিসকাস করব, মানে বিভিন্ন হুম। অ্যাঙ্গেলে আর কি আসলে আমরা কোনটা কিভাবে জানতে চাই আর কি। তো সেক্ষেত্রে কোনো কিছু যদি নেক্সট ক্লাস থেকে মনে হয় আরো বেশি ইফেক্টিভ হবে। হ্যাঁ, আজকেরটা আসলে একদম ভেরি বেসিক যেগুলো আর কি, মানে একদম সিম্পল যেগুলো আর কি, এগুলো হয়তো অনেকে তোমরা আগ থেকে জেনে আসছিল। আর আর স্টুডিও এগুলোর বেসিক বিষয়গুলো আর কি, কিভাবে আমি একটা ফাংশন বা অপারেশন তৈরি করতে পারি, নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি,
কিভাবে ডাটা ইনপুট করতে পারি, ক্রিয়েট করতে পারি, এবং আউটপুট গুলো কিভাবে আমি হচ্ছে এক্সট্রাক্ট করতে পারি, এগুলো ছিল আর কি মেইনলি আর কি। সো নেক্সট, হ্যাঁ, পরের গুলো আর কি একটু বেশি ইয়া হবে আর কি। আজকের ক্লাসটা একদম মানে ভেরি বেসিক লেভেলের কিছু ছিল, আর নেক্সট ক্লাসগুলোতে হয়তো আর একটু আস্তে আস্তে আর কি ভিতরে ঢুকবো আর কি। ঠিক আছে, ওভারঅল ভালো ছিল। না, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর অবশ্যই আমাকে যে বলতে হবে, হয়তো বা আমি কোনো কিছু একটু যদি ক্লিয়ার করতে না পারি, সেক্ষেত্রে আমি অবশ্যই ট্রাই করবো। আর মানে সবাই কথা বললে তখন এটা ইফেক্টিভ, আর নেক্সট ক্লাস থেকে প্যারালালি আর কি প্র্যাকটিস গুলো করলে তখন সুবিধা হবে। কারণ এখন হয়তো আজকে প্রথম ক্লাসে আমাদের তো পার্টিসিপেন্ট আসলে ওইভাবে বেশি না, তো আমরা আসলে নিজেরা নিজেদের মতো করে কথা বললে তখন এটা ইন্টারেক্টিভ হবে। এখন হয়তো আজকে আমি একটু মানে নিজ থেকে বেশি কথা বলছি, পরের দিন থেকে হয়তো যদি পরের ক্লাস থেকে সবাই একটু সমান তালে কথা বলে, তখন হয়তো আমি একটু ইয়েটা পাবো, ইন্টারাকশনটা যত বেশি হবে আর কি। ঠিক আছে, তারপরও অবশ্যই থ্যাংক ইউ সবাইকে যারা আজকে হ্যাঁ, ছিল। থ্যাংক ইউ। ভাই ওকে। রমজানে কি করবেন রমজানে? রমজানের টাইমটা আর কি, আমাদের তো টাইমটা 7টা থেকে 9টা। তো রমজানের টাইম অনুযায়ী যদি একটু সময় এক্সটেন্ড করা লাগে আর কি, 7টার পরে 7:30 থেকে বা 8টা থেকে, ওইভাবে করে আর কি এক্সটেন্ড করবো, অথবা যদি দিনের বেলা নেওয়া যায় এটা পরে আর আপনার কি। আপনার আপনাদের তো শনিবারে বন্ধ থাকে, তাই? হ্যাঁ, 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 না সবার যদি নেক্সট ক্লাস তো আমরা রমজানের আগে নিব 9 তারিখ। সো পরের 9 তারিখের পরের ক্লাসগুলোর ক্ষেত্রে আর কি আমরা ওইভাবে সবার কাছ থেকে একটু শুনে যেটা ফিজিবল টাইম হয় ওইভাবে টাইমটা নিবো আর কি। আচ্ছা ভাই। ঠিক আছে আলিফ, ওকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফ আহমেদ, আপনি কিছু বলেন, কিছু বলার থাকলে বলতে পারেন।